যে মানুষগুলোর কাছে নিজেদেরকে খুব ছোট্ট মনে হয়, সেরকম একটা মহিরুহর সাথে এখন আমরা আড্ডা মারলাম, এবং বোঝা যায় যে সেই মানুষগুলোর সামনে নিজেকে কেন ছোট মনে হয়। কারণ তারা এত বিরাট বড় একটা ভলিউম অফ ওয়ার্ক নিয়ে কাজ করা সত্ত্বেও এত গ্রাউন্ডেড, এত মাটির মানুষ, তারা সবাইকে ভালোবাসতে জানে, সবাইকে এখনো ভালো মানুষ ভাবে। তার কাজের পরিধি নিয়ে আমার কথা বলার কোনো কি বলবো জায়গাই নেই। আমি যতদিন ধরে বেঁচে আছি তার থেকেও বহু বহু বছর বেশি ধরে উনি কাজ করে চলেছেন এবং আমাদেরকে অনেক অনেক উপহার দিয়ে গেছেন তার কাজের মধ্যে দিয়ে। একজন ব্রাহ্ম ধর্ম প্র্যাকটিস করা একজন মানুষ আমাদের এই যুগে দাঁড়িয়ে খুবই কম আছেন যারা প্রকৃতিকে ভগবান মনে করেন। এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে আমার মনে হয় তার পরিচয় দিতে গেলে। তার কাজের রেফারেন্সেস না দিয়ে আমার মনে হয় এই একটা দারুণ জিনিস যেটা তাকে ডিফাইন করতে পারে। আর কেন এত দূর থেকে আপনাদের এই কথাগুলো বলছি, কারণ ওনাকে যত দূর থেকে আমরা দেখতে পারি, ওনার কাজগুলো দেখতে পেতে পারি, সেটা একটা ক্যানভাসে যদি সাজানো হয় তাহলে হয়তো আমাকে আরো অনেকটা দূরে চলে যেতে হবে, হয়তো মাঠের ওই পারে, তাহলেও হয়তো পুরোটা দেখতে পাবো না। চেনা শহরের রাস্তা ধরে জীবন জুড়ে কত শত হল্লাহাটি, কতটুকুই জানি তার কতটুকু বাকি। চোখের দেখা বেশিরভাগই তো ফর্মালিটি। সেই গণ্ডি পেরিয়ে আড়ালে থাকা সেই না বলা কথা বলি ক্যাফেতে ক্যাজুয়ালি। যবে থেকে টিভি দেখতে শুরু করেছি, টেলিভিশনে কিছু না কিছু মানে কোনো কিছু বুঝতে শিখেছি যে হ্যাঁ পড়তে পারছি নামটা, কার তৈরি করা, কারা টিমে আছেন, এইটা যবে থেকে দেখছি তবে থেকে আমি তোমার নামটা দেখছি, ঠিক আছে? তারপর থেকে আমি বাবা হয়ে গেছি, and I'm still seeing you right on the crown of everything. আমার বয়সটা এত বাড়িয়ে দিচ্ছিস না, দাঁড়াও আমি শেষ করতে দাও জিনিসটা। But at the same time, whenever I see you, whenever I meet you, I find a little girl roaming around on the street or on the stage or in front of the camera or at the back of the camera. How are you like this? দেখো, আমার বহুদিন আগে আমি একটা জিনিস উপলব্ধি করে ফেলেছিলাম যে দ্য মোমেন্ট ইউ স্টপ গ্রোয়িং এন্ড ইউ সে যে আমি সব জেনে গেছি, আমার বয়স হয়ে গেছে, ইউ জাস্ট স্টপ লিভিং। সো আই এম গ্রোয়িং স্টিল, আই স্টিল হ্যাভ যে অনেকটা কিছু আছে, অনেক কিছু যেগুলো আমি করিনি, যদি সব করে ফেলি তাহলে তো জীবন শেষ। যে কারণে মানুষ রিটায়ার করে না, রিটায়ারমেন্ট বলে কিছু নেই। ইফ ইউ আর এ শিল্পী, আমার মা বহুদিন আগে বলেছিল, দেখো তুমি একটা জিনিস মনে রেখো, লেখাটা, তোমার লেখার ইয়েটা, ক্ষমতাটা সবসময় হোন করো। যে কারণে আমি অল থ্রু এত কিছু করেছি কিন্তু লেখাটা আমি কখনো বন্ধ করিনি বা পড়াটা কখনো বন্ধ করিনি এখনো অব্দি। প্রকৃতির দানে, হ্যাঁ, কারণ আমি অ্যাগনস্টিক, আমি ভগবানের দান বলবো না, আমি বলবো প্রকৃতির দানে, হ্যাঁ, বা একটা এমন শক্তি, সেটা আমি জানি না কি, আমি চলছি, ঘুরছি, ফিরছি, যা কিছু করছি তার দানে, আর কিছুটা আমি নিজেকে নিয়ন্ত্রণে রেখে। Shout out to all the agnostics, absolutely, হ্যাঁ। To all of them. আর আমি যেটা মনে করি যে লোকের রিলিজিয়াস ফার্ভার বা কেউ যদি, আমি সবেতে জয়েন করি, সে যদি আমাকে বলে যে ঈদের অনুষ্ঠানে এসো, বুদ্ধ পূর্ণিমা, আমার মনে আছে বহু বছর আগে, আমি তখন খুব ছোট, ক্লাস 4-5-এ পড়ি, এটা হচ্ছে 60s-এ, লেট 60s-এ, 67 বা 68 হবে। সেই সময় আমরা পুরীতে বেড়াতে গিয়েছিলাম এবং সেই পুরীতে তখন বুদ্ধ পূর্ণিমার দিন পুরীর সমুদ্র সৈকতে মীনাক্ষী গোস্বামী বলে একজন স্টেজ অ্যাক্ট্রেস ছিলেন, তিনি ওই অভিসার নাটকটা করেছিলেন এবং আই থট, অ্যান্ড শি ওয়াজ আমার মার বয়সী বা মার থেকেও বয়সে বড়, বাট তিনি যখন ওই কবিতার সঙ্গে করে, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। তার মধ্যে
দ্য বুদ্ধিস্ট ফিলসফি, সেটাও আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছিল। তারপরে আমি যখন আমাদের স্কুলে একটা জিনিস ছিল কম্প্যারেটিভ রিলিজন, সেই ক্লাসটা সবাইকে করতে হতো। তো আমরা যেতাম দুটো সেকশন একসঙ্গে, সেই ক্লাসটা ছিল খুনসুটির। মানে ওকে বলছে একটা বড় ক্লাসে জুতো খুলে মাটিতে বসে আমরা সবসময় পেছনে, এবং উনি একজন ভদ্রমহিলা ছিলেন, উনি খুব বড় দর্শনের প্রফেসর, তিনি আমাদের পড়াতেন, কিন্তু আমরা তো তার ইয়েটা বুঝতাম না। 12-13 বছর বয়সে তুমি কি বুঝবে? তো আমরা বলতাম বাবা আবার এসেছে, আবার বলবে মহাবীর জৈন কিরকম দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছে, এইসব আমাদের শিখতে হবে। আবার বলবে যে বুদ্ধ কিরকম, সব কিছু হলো, ছেলে হলো, সব হলো, আবার রাস্তায় বেরিয়ে গেল। তার মানে সবকিছু করে বেরোনো যায়। এই কফিটা কি সুন্দর এখানে ডিজাইন করেছে না, একটা ফুল। খেয়ে দেখো। খেয়ে দেখছি, দাঁড়াও। কম্প্যারেটিভ রিলিজিয়ন ক্লাসেস গুলো আমাকে একটা সমস্ত এবং আলটিমেটলি আমরা দেখেছিলাম যে সব রিলিজনই অ্যাকচুয়ালি আ ওয়ে অফ লাইফ, অ্যান্ড দে অল সে যে ভালো থাকবে, ভালো ভালো কাজ করবে, ক্ষতি করবে না। এই তো, সুতরাং আমি সেই জন্য ওইসবে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মানুষে। এবং আমি এটাও দেখেছি যে আমাকে এখানে যতই তুমি প্রে করো, যাই করো, যদি ভালো হবার হয় সেটা কিন্তু একটা মানুষই ভালো করে, আর যদি খারাপ হবার হয় সেটা মানুষরূপী দানবই করে। প্রকৃতি আর মনুষ্যত্ব, এই দুটো জিনিসের উপর একটা প্যারালাল ফেথ আছে তোমার। একদম। আমার তোমার উপরে ফেথ আছে, আমার, তার মানে এই নয় যে আমার ফেথ ভেঙে যায়, বাট আমি বিশ্বাস ভাঙলেও বিশ্বাস করা থেকে বিরত হইনি কখনো। একটু ফিলোসফিক্যাল হয়ে গেল, কফিটা খাই, অন্য কিছু বলি না না না, এটা নিয়ে এবার আমি কিন্তু তোমার গাওয়া একটা গান শুনবো, যদিও এটা আমার সঙ্গে তোমার কথাবার্তা, কিন্তু আমার ছোটবেলা থেকেই ভীষণভাবে আমি অনেক সময় মানে আমার ছেলেকে আমি বলেছিলাম যে তোমাকে গান শিখতেই হবে। কি গান শিখবে? যেহেতু আমরা ব্রাহ্ম, সেই জন্য আমি বলেছিলাম যে রবীন্দ্রসঙ্গীত তোমাকে শিখতেই হবে। তো বললো না রবীন্দ্রসঙ্গীত শিখবো, কি হবে রবীন্দ্রসঙ্গীত শিখলে? আমি বললাম না, বাঙালি হয়ে যে তুমি রবীন্দ্রসঙ্গীত না জানো, লোকে তোমার গায়ে থুতু দেবে। তো বললো কি করে বুঝবে যে আমি রবীন্দ্রসঙ্গীত জানি কি জানি না? তো আমি তখন ভাবছি কি হবে, রাস্তা দিয়ে একদম যাচ্ছিলাম, আমি বলছি ও রবীন্দ্রসঙ্গীত জানে না, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অবাঙালি। তো বললো কি করে? আমরা তুমি গিয়ে জিজ্ঞেস করে এসো। তো ও গিয়ে তাকে জিজ্ঞেস করলো রবীন্দ্রসঙ্গীত জানেন? সে বললো ক্যা, বলাতে ও চলে আসে। আমি বললাম দেখেছো, দেখেই বোঝা যায় যে কে রবীন্দ্রসঙ্গীত জানে আর কে জানে। তো ও গান শিখতে আরম্ভ করে, এবং সেই জন্য গানের সঙ্গে না আমার একটা খুব সংযোগ আছে। মানে তোমার গানও আমি লাইক ইউ হ্যাভ টু সিং ফর ইয়োর coffee. I have to sing for my coffee? Wow! সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, কে বলি কে বলি যাতনা মন। উল্লাস। এই যে যেটা আমি তোমার সঙ্গে করলাম সেটা অপর্ণা সেন, আমি তো বেশ ওনার সঙ্গে বহু বছর কাজ করেছি, তো ওনার বাড়িতে নেমন্তন্ন হলেই এটা বলতেই হবে। ওনার দুই প্রিয় সিঙ্গার ছিল, একজন ছিলেন শিপ্রা বসু আর আরেকজন ছিল জয়শ্রী দাশগুপ্ত, যার সঙ্গে উনি বড় হয়েছেন। জয়শ্রীদি জাস্ট আ ফিউ ডেজ ব্যাক she passed away, she left, and আমরা একসঙ্গে, আমি, জয়শ্রীদি, রীনাদি, সাবর্ণী, we had gone for a holiday মার্চ মাসেই। জয়শ্রীদি তখনও বলছিলেন যে গান গাইতে বলাটা, রীনাদি সমস্ত রবীন্দ্রনাথের গান ভীষণভাবে ওনার প্রিয়, এবং উনি কি করতেন, জয়শ্রীদিকে বই গীতবিতান এনে বলতেন এই গানটা গা, ওই গানটা গা, ওইটা গা, এরকম হতো। তো উনি সেটা করতেন। আরেকটা হতো যে শিপ্রাদি এলে উনি খালি বলতেন এই ভবানী দয়ানিটা গাইতে হবে। তো শিপ্রাদি বলতো ওটা গাওয়ার একটা সময় আছে, ওটা সব সময়, উনি বললেন না সেই সময়টা তুই গাইলে সেই সময়টা হয়ে যাবে। এটাও কিন্তু ঠিক। তো তুমি যে গানটা গাইলে সখী ভাবনা কাহারে বলে, এটা হয়তো আমাকে উদ্দেশ্য করে নয়, কিন্তু আমি তো ভাবলাম আমাকেই উদ্দেশ্য করে বললো। ইট ইজ গুড। কিন্তু আমরা যেটাতে ছিলাম, আই উইল গো ব্যাক টু দ্যাট, অ্যাগনস্টিক অ্যান্ড হিউম্যানিটি, এই দুটো জিনিসের এক জায়গায় নিয়ে আসার যে
চিন্তা ভাবনাটা যা বা ফিলসফিটা, দেখো প্রথম কথা হচ্ছে তোমার সাথে আলোচনা করতে বসাটা ইজ অলওয়েজ আ কোয়েশ্চেন। সব সময় তোমার থেকে জানবো, শুধু জানবো। দ্য অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ হ্যাড ওয়ার্কিং হিয়ার, এই কলকাতা শহর বলো, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় যখন তুমি কাজ করে এসছো, শুধুমাত্র মানুষদের সাথে তুমি কাজ করেছো, তাদেরকে দিয়েই তুমি তাদের সাথে ইন্টারভিউ করা থেকে শুরু করে, তাদের সাথে থিয়েটার করা থেকে শুরু করে, তাদের জন্য লেখা থেকে শুরু করে, তাদের নিয়ে সিনেমা বানানো, মানে একটাও আর্ট ফর্ম বাকি নেই আর কি যেখানে তুমি ইউ হ্যাভ নট ট্রাভেলড থ্রু। ইভেন আর্টিস্ট মানে চিত্রকর যারা, আমরা আমি এবং শ্রাবণী আর্লি 90s এ দুজনে মিলে একটা গ্যালারি খুলেছিলাম এবং সেখানে আমরা বেশ 4-5টা সাকসেসফুল এক্সিবিশন করেও ছিলাম, which was some from folk art আর some from we had ইউসুফ আরাক্কাল থেকে আরম্ভ করে, যোগিন চৌধুরী থেকে, বিকাশ ভট্টাচার্য থেকে আরম্ভ করে, কলকাতার লোক তো ছিলই এবং আমরা বাইরে থেকেও বহু আর্টিস্টের কাজ তখন এনেছিলাম। অ্যাবসলিউটলি। সো এই এতজন মানুষের সাথে কাজ করার ফলে একটা মানুষ ভালো বা খারাপ বা একটা মানুষের কি কি অ্যাট্রিবিউটস আছে সেটার একটা ডেফিনেটলি তোমার কাছে নিজস্ব একটা মাপকাঠি আছে, তোমার একটা নিজস্ব প্যারামিটার আছে সেটাকে বুঝে নেওয়ার। ভালো মানুষ খুঁজে পেতে তোমার কতটুকু সময় লাগে এখন? দেখো আমি বেসিক্যালি প্রথমেই সবাইকে ভালো ভেবেই এগোই এবং আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি। হ্যাঁ, তো আমার মনে হয় যে তুমি যদি 1 সপ্তাহ কাজ করো তাতেই তুমি বুঝতে পারবে যে কে ভালো আর কে নয়। আর আমার আরেকটা থিওরি আছে যে ভালো নয় তাকে ভালো করাও যায়। হ্যাঁ, সে হয়তো ওরকম, এইটা আমি কাউকে ওরকম ভাবে করে দিই, ডিমার্কেট করে দিই না যে খারাপ এ ভালো, সবকিছুরই দুটো দিক আছে। হ্যাঁ, আজকে আমার ভাই সে নিজের বোকামির জন্য হি ইজ ভেরি আনওয়েল। হ্যাঁ, কিন্তু এবং তার ওর সঙ্গে আমার ঝগড়াও হয়েছে যখন ও আমার এমন কিছু করেছে যেটা আমার পছন্দের নয়। তা বলে কি যখন ও বিপদে পড়েছে আমি তার সঙ্গে থাকবো না, তাকে ভালো করার চেষ্টা করব না? সো যেরকম ভাইয়ের বেলায় সেরকম আমার বন্ধু বান্ধব। আমাকে বহুদিন আগে একজন ভদ্রলোক ছিলেন অশোক সুরানা বলে, চ্যানেল 8 বলে, এবং এখনো উনি ওনার কথা আমার বারবার মনে হয়। উনি জননী বলে যে মেগা সিরিয়াল কলকাতায় বাংলায় হয়েছিল, উনি ছিলেন জননীর জনক, মানে বিষ্ণুপাল চৌধুরী ডিরেক্টর কিন্তু প্রডিউসার ছিল চ্যানেল 8। তো উনি আমায় বলেছেন দিদি, উনিও আমাকে দিদি বলতেন, আমিও ওনাকে অশোকদা বলতাম। আচ্ছা, এখানে একটা মজার প্রশ্ন আছে, অশোকদাকে দেখলে কিন্তু কোনোদিন মনে হতো না উনি রবীন্দ্রসঙ্গীত জানেন, কিন্তু উনি জানতেন। হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত। এবং ওরা 2 ভাই, অশোকদা এবং তার ভাই, নিজেদের মধ্যে বাংলায় কথা বলতেন। ওরা যদিও মানে বাড়িতে হয়তো মারোয়ারি ভাষায় বলতেন। তো এই অশোকদাই বলেছিলেন দিদি, ইন্ডাস্ট্রিতে কোনো পার্মানেন্ট শত্রু নেই, কোনো পার্মানেন্ট বন্ধু নেই, আপনি কাজ করে যান, কেউ কেউ শত্রু হবে, আবার দেখবেন সে আপনার বন্ধু হয়ে যাবে। আমি কিন্তু এই ফিলসফিটা একদম ভীষণ বিশ্বাস করি। তারপরে অ্যাগনস্টিক নিয়ে কি জিজ্ঞেস করছো যে বুঝতে? হ্যাঁ, আমি বুঝতে চাইছি যে এবং আমি এই দুটো জিনিসের মেলবন্ধনটা কোথায়। আমি দুটো জিনিস আমার ঠাকুমা আর মাকে দেখেছি। আমার বাবা তবু ঈশ্বর বিশ্বাসী না হোক, মেডিটেশন করতেন, কিছু কোনোদিন আমি মাকে বা ঠাকুমাকে বলতে শুনিনি ভগবান না করুন, এই প্রে করো ভগবানের কাছে, এটা কোনোদিন। আমার ঠাকুমা 13 বছর প্যারালাইজড ছিলেন এবং যা যা না করার সবকিছু করেছিলেন, কিন্তু শি ওয়াজ, আর আমার মা লিভড টু বি 88। ইভেন কোভিড এর সময়ও কখনো উনি বলেননি, দো ইট ওয়াজ দ্য লাস্ট ফেজ অফ আর লাইফ। তো উনি বলতেন যে তুমি যদি ভালো কাজ করো, there is nothing else you have to, একটা জিনিস জানবে যে জন্মিলে মরিতে হবে, অমরত্ব পেতে গেলে তোমাকে কিছু একটা ভালো কাজ করে যেতে হবে। তো আমি সেই ভালো কাজের প্রয়াসে রয়েছি। আমি তোমার ভালো কাজের প্রয়াসটা উইল গেট ব্যাক টু দ্যাট লেটার, বাট ওই ভালো মানুষগুলোকে চেনার জন্য তো ইউ মাস্ট হ্যাভ আ প্যারামিটার, সেট অফ প্যারামিটার্স। তুমি যদি প্রকৃতির উপরে বিশ্বাস করো, আমার যেটা যতটুকু মনে হয় এই কদিন ধরে বেঁচে আছি দেখে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, যে মানুষ বাদ দিয়ে বাকি সমস্ত পশু প্রাণী জীব জন্তু প্রত্যেকের মধ্যে হয়তো কোথাও না কোথাও দুষ্টুমি লুকিয়ে আছে, বাট দে ক্যানট থিঙ্ক ব্যাড। না, দুষ্টুমি আছে। হ্যাঁ, যেমন আমার 3টে মেয়ে পাগ আছে আর একটা ছেলে পাগ আছে, তাহলে তার দুষ্টুমি পরিধিটা পাগ। হ্যাঁ, কিন্তু সে খারাপ নয়, খারাপ কোনোদিন চাইতে পারে না, কিন্তু মানুষের মধ্যে ভালো খারাপটা আছে 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 আছে, এটা ঠিকই আছে। মানুষের মধ্যে একটা স্বার্থ সিদ্ধির ব্যাপার আছে। ওই নেগেটিভ প্যারামিটারস গুলো কি, ওটাই দ্যাটস মাই কোয়েশ্চন। কিন্তু অনেক সময় আমি ভুল বুঝেছি। হ্যাঁ,
কিন্তু আমি তারপরে নিজেকে প্রবোধ দিয়েছি যে ঠিক আছে, ও এটা করেছে বিকজ হি হ্যাজ টু লিভ। আমার মতো সবাইকে যদি ভাবি যে সবাই শক্ত হবে, সবাই একেবারে এগিয়ে যাবে, তাহলে তো ধরো যখন রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদের চেষ্টা করেছিলেন, বা বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রথা প্রচলন করতে চেয়েছিলেন, তাদের তো লোকে গোবর ছুঁড়েছিল তাদের গায়ে। হ্যাঁ, তো সেই সময় তাদের সবাই ভেবেছিল তারা খুব খারাপ, এবং কেউ তাদের সঙ্গে ছিল না। যারা ছিল না তারা কি খারাপ মানুষ? না, তারা ভুল বুঝেছে। তারা সবাই যেটা ছোটবেলা থেকে ভেবে এসেছে সেটা, এটা দেখবে সবসময় হয় যে যেটা তুমি ইউজ টু, সেই ট্র্যাডিশনটা ভাঙলে প্রথমে লোকে একটু আপসেট হয়ে যায়। কাউকে যদি কোনো প্রশ্ন করা, একটা প্রথা তুমি বলে এই প্রথা এটা তো চলে আসে, এবং কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? লেখা তো নেই, বা কোথাও এরকম সর্বক্ষেত্রে আছে। তা বলে কি যে ওই প্রথাটা মেনে চলছে সে খারাপ? না, আমি যে চ্যালেঞ্জ করছি ওই প্রথাটাকে আমি খারাপ। এই চ্যালেঞ্জটা যদি না থাকে তাহলে তো আমরা এগোবোই না, আমরা তো একটা জায়গায় গেঁতো হয়ে বসে থাকবো। আজকে ধরো মানে বেসিক্যালি যে প্রথম আগুনটা জ্বালিয়েছিল তার সে বাদ দিয়ে বাকি সবাই তাকে বলেছিল যে তুমি ভুল করছো। একদম একদম। তারপরে ধরো ইভেন টুডে দেখো, সেই সময় থেকে গ্যালিলিওর সময় থেকে, গ্যালিলিও তো বলেছিল, সবাই ভাবতো যে পৃথিবীকে সবাই প্রদক্ষিণ করছে, তো গ্যালিলিও তো প্রথম বোঝালো যে না, কিন্তু সেটা তো লোকে ওকে তার জন্য মানে মৃত্যুবরণও করতে হয়েছে। ইট হ্যাপেন। তো এই ভালো খারাপটা না ইজ আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। ধরো আজকে একটা জিনিস আমি কিছুদিন আগে পড়লাম, কোয়েশ্চেন পেপারে মেদিনীপুরে কোনো পরীক্ষার, সেখানে লিখেছে যে স্বাধীনতা যুদ্ধে যারা সন্ত্রাসবাদী ছিলেন তাদের সম্পর্কে, এবং এটা নিয়ে হই হই উঠেছে। প্রশ্নটা এটা লেখা ছিল? হ্যাঁ, প্রশ্নে যে সন্ত্রাসবাদীদের সম্পর্কে। আন্ডার গ্রাজুয়েট exam, state-run Vidyasagar University, where freedom fighters from Pashchim have been termed as সন্ত্রাসবাদী। বুঝেছো? আমি সেটাই বলছি যে টেররিস্ট, তাকে আজকে আমাদের কাছে ওরা বিপ্লবী, ব্রিটিশের কাছে সেটা সন্ত্রাসবাদী হয়তো ছিল। যখন খালিস্তান হয়েছে তখন যারা খালিস্তানের জন্য লড়ছে তারা তো একটা কজের জন্য, তারা তো তাদের কাছে বিপ্লবী বা শহীদ, আমাদের কাছে টেররিস্ট। আচ্ছা, তোমার মধ্যে যে ইনকুইজিটিভনেসটা আছে, সবসময় খুঁজে বার করার একটা ইচ্ছা, এটা আমার মনে হয় তোমার মধ্যে আছে। এইটার মধ্যে তোমার এতগুলো ওয়ার্ক সেলফ, সেই ওয়ার্ক সেলফটার কোন পার্টটা তোমার সব থেকে বেশি প্রিয়? মানে ইনকুইজিটিভনেসটার থ্রু দিয়ে দেখতে গেলে তোমার কি সাংবাদিকতাটা কখন মানে কোথাও না কোথাও তোমার ভেতরে সব সময়ের জন্য রয়ে গেছে? আমি ইনকুইজিটিভ অনলি বিকজ এটা আমি এই জন্য দেখালাম এইটা, যে এটা মেদিনীপুরে হয়েছে এই বছর 9th জুলাই, হ্যাঁ, এবং এই নিয়ে আপ্রোর হয়েছে, কাকে টেররিস্টদের সন্ত্রাসবাদী বলছে। আর আমাদেরই লোকেরা, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ডেফিনেটলি তাদের কাছে আমরা হয়তো সন্ত্রাসবাদী ছিলাম। সুতরাং এই একই জিনিস, ইট ডিপেন্ডস অন হোয়াট ওয়ার্ক ইউ ডু। আর আমার মধ্যে যে ইনকুইজিটিভনেস এর কথা তুমি জিজ্ঞেস করলে, আই হ্যাভ অলওয়েজ বিন ইনকুইজিটিভ। আমাকে সর্বক্ষণ আমাকে বলা হতো, দেখো, ক্যাট হ্যাজ 9 lives only, তুমি এত প্রশ্ন করে এত নাক গলালে কিন্তু 9টা জীবন তোমার চলে যাবে। তো 9টা জীবন হয়তো চলে গেছে, 18টাও চলে গেছে, এখনো কিন্তু আমার অভ্যেস যায়নি। একটা জিনিস আমি বলতে পারি এটা, যে আমি ইনকুইজিটিভ, আমি গসিপ সমস্ত মাথায় রাখি, বাট আমি আননেসেসারিলি কখনো কারুর সিক্রেটস রিভিল করি না। যদিও আমি সবসময় মনে করি যে তোমার সিক্রেট তোমার নিজের মধ্যে রাখা উচিত। Have you ever been blamed with this? সিক্রেট না, সেইভাবে কোনোদিন সেইভাবে হয়নি। নয়তো আমাকে অনেকেই বলেছে, যে আমাকে এটাও বলেছে আমার জার্নালিস্ট বন্ধুরা, যে তুই জার্নালিস্ট নোস, তুই এটা জানতিস, তুই কেন এটা লিখিসনি। সেটা পার্সোনাল ব্যাপার, এটা ওর নিজের জীবনের ইয়ে। হ্যাঁ, সেটাও সে আমাকে বলেছে as because I was part of that thing, so why should I write about it? It's my friend, it's somebody. সব সত্যি সবাইকে, আমার মা বহু বছর আগে বলে দিয়েছিল নিজের বরকেও সব সত্যি বলবে না, তাহলে জীবনে অনেক ঝামেলা আছে। সর্বনাশ, বুঝেছো? এই এপিসোডটা বউকে দেখানো যাবে না, এই পার্টটুকু কেটে বাদ দিয়ে দেবো আমি। আর বরেরও সব বলতে হবে না বউ, এটা তাহলে তো ডেফিনেটলি কাটতে হবে। তো সেই জন্য এইটা আমি খুব বিশ্বাস করি। আমার মনে আছে অপর্ণা সেনের বিয়ে হলো
কল্যাণ রায়ের সঙ্গে আমরা হুম। তখন জানতে পারলাম যে উনি ওখানে আমাকে সুনীল গঙ্গোপাধ্যায় ডেকে বললেন, এই তো তোমার এডিটার বিয়ে করে ফেলেছে আবার কল্যাণকে, আমাদের বন্ধু আছে বন্ধু। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ইয়ে হলো। এরপরে রিনাদির কাছ থেকেই এলো, ওরা আসবে এবং একটা রিসেপশন হবে, সেই রিসেপশনের কার্ডের বয়ান। ওনার বাবা তখন আমাদের সঙ্গে কাজ করতেন টেলিগ্রাফ কাগজে, আর আমি তখন সানন্দায়, আমি অপর্ণা সেনের অনুগত। তো আমি নিচে তলায় গিয়ে ওনাকে দেখালাম, কার্ডের ডিজাইন করে দিল আমাদেরই আর্টিস্ট একজন। এবার পুরো জিনিসটা যখন হয়ে গেছে, যেদিন ওরা আসবে সেদিন আমার মনে আছে যে কঙ্কনা বলেছিল আমি ওকে কল্যাণ বাবা ডাকবো। এবার কি হয়েছে, এটা আমি কাউকে একটা হয়তো এমনি কথা বলতে বলতে অন্য একজন জার্নালিস্টকে আরেকটি কাগজের বলে ফেলি। উমা পরদিন দেখি ক্যাপশন বেরিয়ে গেল যেখানে লেখা আছে ছবি দিয়ে যে কঙ্কনা তার কল্যাণ বাবার সঙ্গে। তো এটাতে আমি খুব আপসেট হয়েছি, কারণ এটা একটা প্রাইভেট ব্যাপার ছিল। এটা মানে এই দিস ওয়াজ দ্য বিগিনিং অফ, আজকে সোশ্যাল মিডিয়ায় যেমন যা কিছু বলা হয় সব মানে এক্সপোজ করে দেয়, সব বলা হয়। এতটা করার কোনো প্রয়োজন নেই, যেটা বলা সেটা। আমি বহু বছর, আমার মনে আছে আমার প্রেজেন্ট ম্যারেজ ইজ মাই সেকেন্ড ম্যারেজ। আমার প্রথম ম্যারেজ নিয়ে বহু বছর কেউ কিচ্ছু জানতো না, যদিও অপর্ণা সেন জানতেন বা বাট পরবর্তীতে জানতো না। তো আমার ছেলে যখন বড় হচ্ছে, তো একদিন ওর যখন 13-14 বছর বয়স, এই 2004 নাগাদ, আমি ওকে বলছি যে জানো তোমাকে একটা কথা বলতে চাই, অন্য কেউ কিছু বলার আগে তোমাকে বলতে চাই যে আমার কিন্তু আগে একবার বিয়ে হয়েছিল। আমার ছেলে বলে আই নো, সো হোয়াট? তাহলে ও আচ্ছা ইউ নো, আচ্ছা হ্যাঁ বললো। And when did you tell this? When he was about 13 or 14. Year maybe? 2003-04. হ্যাঁ, তখন আমি ওকে বললাম যে এটা তুমি জানতো? বল হ্যাঁ, আর আমি এও জানি যে ইউ হ্যাড লটস অফ ফ্রেন্ডস, বয়ফ্রেন্ডস, তোমাকে লোকে উড স্ট্রিট ওয়ান্ডার বলতো, তুমি সব ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াতে। আমি তোমাকে এসব কে বললো? বললো অনেক লোক আছে বলার। তো ইটস ইট, ওকে, অ্যান্ড হি টুক ইট ইন হিজ স্ট্রাইড। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমার মা ওয়াজ ডিফারেন্ট। মাকে একজন এসে বললো যে তোমার মেয়েকে দেখলাম এক পাল ছেলের সঙ্গে হই 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 করছে। খালি আমার মা বলেছিল একটু বি কেয়ারফুল, বিকজ ছেলেদের সঙ্গে ভালো ব্যবহার করলে অনেক সময় ওরা ভাবে তুমি প্রেমে পড়ে গেছো, কিন্তু সবসময় যে প্রেমে পড়োনি, একসঙ্গে যে 4-5 জনের সঙ্গে ভালো ব্যবহার করে 4-5 জনের সঙ্গে প্রেম করতে পারো না, সেজন্য বি কেয়ারফুল। এটাও বলেছিলেন যে বিয়ের, আমার ফার্স্ট বিয়েটা ভাঙার পরে ছিল বিয়েটা না জামা কাপড় চেঞ্জ করা না, সো নেক্সট টাইম করার আগে একটা ভালো জামা কিনো যেটা অনেক দিন চলবে। সো দিস ইজ হাউ আই হ্যাভ বিন টট। তো একজন এসে আমার মাকে বলেছে আপনার মেয়েকে দেখলাম এক পাল ছেলের সঙ্গে, অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট 1974-75। তো সেই সময় যে এক পাল ছেলের সঙ্গে সে সিনেমা দেখছে লাইট হাউসে, হই হই করছে, জানেন মানে হাত পা ছড়িয়ে কথা বলছে। মা বললো খুব ইয়ে করে, এক পাল ছেলের সঙ্গে দেখেছেন? কতজন মনে হয় এক পাল? বললেন এই 6-7 জন হবে। বললো 6-7 জন ছিল তো? বললো হ্যাঁ। মা বললো ঠিক আছে, যেদিন একজনের সঙ্গে দেখবেন সেদিন এসে বলবেন, তাহলে আমি বুঝবো বিপদ। So if I have a mother like that, তাই জন্যই আমি এরকম। My mother was very bindas. My দিদিমা was very bindas also. শিলংয়ে মানুষ হয়েছিলেন 13 বছর বয়সে, তখন তো বাড়িতেই পড়াশোনা বা ইয়ে করে উনি ম্যাট্রিক পাস করেছিলেন। তারপরে ওদের ওখানে গান শেখাতে, শিলংয়ে একটা খুব ভালো ব্রাহ্ম পরিবেশ ছিল, যদিও আমার দিদিমা ব্রাহ্ম ছিলেন না, কিন্তু আমার দাদামশাই ছিলেন, তিনি গিয়েছিলেন। আমার দিদিমার তখন 14 বছর বয়স, আমার দাদামশাইয়ের 28 বছর বয়স। তো দিদিমার গান শেখাতেন আমার দাদামশাই। তো দিদিমা তার প্রেমে পড়ে এবং তিনি শিলং থেকে পালিয়ে যান দাদুর সঙ্গে 14 বছর বয়সে। এবং আমরা সবসময় খ্যাপাতাম যে তুমি কোন গানটা শুনে শিখলে? আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, এই গানটা শুনে। আর দিদিমা খুব রেগে যেত। তো যাই হোক, উনি এখানে আসেন। আজকে হলে আমার দাদামশাইকে, আমি যদি চাইল্ড রাইটস কমিশনে থাকতাম, তাকে ধরে ট্রাফিকার বা পক্সো দিতাম, কিন্তু সেই সময় দিদিমা যায়। তো এইরকম মানে যার দিদিমা নিজে পালিয়ে 14 বছরে বিয়ে করেছে, যার মা 17 বছর বয়সে তার মামার বন্ধুকে বিয়ে করলো, আর তারপরে আমার বাবা ছিলেন আমার মা থেকে
প্রায় 9 বছরের বড়, আর আমার দিদিমা আমার মার থেকে 16 বছরের বড়। তাহলে তুমি বুঝতে পারছো আমার দিদিমা হচ্ছে আমার বাবার থেকে 7 বছরের বড়। সুতরাং মাই দিদিমা অ্যান্ড মাই ফাদার হ্যাড এ লট অফ থিংস ইন কমন। তারা তখন আমাকে মা বুঝিয়েছিল একবার যে আগেকার দিনে এই যে ঘোমটা দিতে বলতো শাশুড়িকে, তার কারণটা কি? কারণ একটা ছেলের বয়স 23, শাশুড়ির বয়স হচ্ছে 24 বা 25, তিনি পূর্ণ যৌবনা, আর 23 বছরের ছেলেটার বিয়ে হচ্ছে একটা 8-9 বছরের মেয়ের সাথে বা 10 বছরের মেয়ের সাথে। নাও ইট সিমস লজিক্যাল। হ্যাঁ, তাই জন্য তো ওর অ্যাট্রাকশনটা তো শাশুড়ির প্রতি হবে কি? জোকস অ্যাপার্ট। হ্যাঁ, এটা এটা এখন বললে তোমরা ওই আমাকে কাদা ছুঁড়বে, বাট দিস ইজ দ্য ট্রুথ। You must understand and be open. যে of course attraction happens. It's clear, means science is behind this. Yeah, পরিষ্কার। একদম। মানে 14 বছরের একটি বাচ্চা মেয়ের সাথে 28 বছরের একটি যুবক ছেলের যদি সম্পর্ক হতে পারে, তাহলে মানে 17 আর 25-এর মধ্যে কি সম্পর্ক, মানে ডিফারেন্স। কিন্তু আমি ওইটাতে যাওয়ার আগে I was stuck to a question. তুমি যখন বলছিলে যে পার্সোনাল জিনিসপত্র জেনেও তুমি লিখতে না, এখন সোশ্যাল মিডিয়ার যুগে যেহেতু মানুষ সোশ্যাল মিডিয়াতে সবকিছু আপলোড করে দিচ্ছে নিজেদের পার্সোনাল লাইফটা, ডাজ দ্যাট গিভ দ্য রাইটস টু দ্য রিপোর্টার্স টু আপলোডিং ইওর ওন পার্সন? আমি যেরকম আজকে বললাম যে আই হ্যাড এ ম্যারেজ বিফোর, সো আই এম আপলোডিং অন মাই ওন নাও। ইয়েস, বাট ডাজ দ্যাট গিভ দ্য রিপোর্টার টু রাইট অ্যাবাউট ইট? হ্যাঁ, কারণ আমি তো নিজে সোশ্যাল মিডিয়ায় ওপেন করে দিচ্ছি। আমি আরেকটা জিনিস বিশ্বাস করি যে যদি আমি আমার ব্যক্তিগত জিনিস নিজে সিক্রেট না রাখতে পারি, আমি যদি কাউকে বলতে যাই, তাহলে হাউ ক্যান আই এক্সপেক্ট the others to keep it a secret? Absolutely. হ্যাঁ, এই লজিকে আমি, সুতরাং অনেক কিছু আছে যেগুলো আমি সবসময় বলবো না। There are certain things that I will not tell. There are certain things which are very personal. But আজকাল অনেক ক্ষেত্রেই লোকে আবার এটা বললেও যেটা হয় যে আগে আমরা বেস্ট ফ্রেন্ডকে বলতাম, হ্যাঁ, কিন্তু এখন ওই বেস্ট ফ্রেন্ড কনসেপ্টটা চলে গেছে। এখন মানুষের ফিজিক্যাল বন্ধু খুব কম, কাকে বলবো? তাই জন্য মানুষ সোশ্যাল মিডিয়ায় বলে। এখন মানুষ দেখবে তুমি কোথাও খেতে গেলে, করতে গেলে, এই যে পার্সোনাল টাচটা সেটা কিন্তু অনেক কমে গেছে। আমরা কিন্তু থ্রু ফোন লোকের সঙ্গে টাচ রাখছি, কিন্তু লোকের বাড়ি কি যাচ্ছি? আমার এখনো ওটা আছে, আমার একটু পার্সোনাল না হলে চলে না। আমার তাদের সঙ্গে ফিজিক্যালিটি, যেটা ফিজিক্যালি দেখা করা বা বোঝা, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এর পরে দেখবে স্কুলেও কোনো টিচার থাকবে না, এআই পড়াচ্ছে, এরম একটা, সেই পড়ানোটা কি কখনো ঠিক হবে? সবাইকে তো এক ধরা যায় না। সুতরাং ইউ নিড এ হিউম্যান টাচ, ইউ নিড পিপল যাদের সঙ্গে এখন আমাদের কথা বলার, উই আর অল বিকামিং লোনলি আইল্যান্ডস, যে কারণে অনেক সময় লোকে ওই সোশ্যাল মিডিয়া দিয়ে বন্ধুত্ব করে বা সোশ্যাল মিডিয়ায় তাদের কোম্পানির নিডটাকে, যেরকম আমি আমার ভাইকেই এখন দেখছি, সে তার নিজের আই এম দ্য অনলি ওয়ান, বা মাই হাজব্যান্ড, উই গো অ্যান্ড টক টু হিম, বাট ও এত রিক্লুসিভ হয়ে গেছে, কিন্তু এদিকে ও কিন্তু সোশ্যাল মিডিয়া এখন পারছে না, বাট সোশ্যাল মিডিয়ায় লোকের সঙ্গে কথা বলছে। আজকাল যেরকম হয়েছে যে ইউ ক্যান কল আপ পিপল অন দ্য ফোন অ্যান্ড টক টু দেম, বিকজ তোমার নিজের অ্যাকচুয়ালি বন্ধু নেই, তুমি তাদের হারিয়ে ফেলেছো, হয়তো নিজের দোষেই হারিয়েছো বা তার দোষে হারিয়েছো, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বেস্টিজ থাকা দরকার, স্কুল ফ্রেন্ডস থাকা দরকার, কলেজ ফ্রেন্ডস থাকা দরকার। লোকে বলে না যে বড় বয়সে ফ্রেন্ডস হয় না, অ্যাবসলিউট রাবিশ। আমার বহু বড় বয়সে ফ্রেন্ডস হয়েছে। ফ্রেন্ডস মানে কি? তার সঙ্গে আমি কমিউনিকেট করতে পারবো। ফ্রেন্ড মানে সে আমার পাশে সর্বক্ষণ থাকবে, তার এই দায়িত্ব আছে, ওগুলো নয়। ডু নট এক্সপেক্ট বেশি দায়িত্ব। আমি ইভেন উইথ মাই চিলড্রেন, ইভেন উইথ মাই সান, ইফ হি নিডস মি হিল কল মি, ইফ আই নিড হিম আইল কল হিম। কিন্তু এটা তোমার দায়িত্ব তা নয়, এটা খুব আমরা অ্যাপয়েন্টমেন্ট করি কোথাও একটা যাবে যেখানে ছেলেকে ছেড়ে, সেই ক্ষেত্রে আমি বেবি সেট করবো। আই লাভ ডুইং দ্যাট, আই এনজয় ইট, বিকজ আমি ওদের ঘাড়ের উপরে নেই, কিন্তু ওরা আমাকে ওর সঙ্গে কমিউনিকেট করতে দিচ্ছে। এবং আমার এখনো মনে আছে একদিন প্রথম দিকে ওর সঙ্গে থাকছি, এবার আমি জিজ্ঞেস করে নিচ্ছি ও কখন ঘুমোতে যাবে, 10টায়, তখন ও 15 মিনিট না 20 মিনিট ওর ফোনে কি একটা দেখবে, তারপরে ওর দুধটা খাবে, খেয়ে ও ঘুমিয়ে পড়বে। এবার আমি খুব ভীত যে এই নিয়মটা ওদের আছে, আই উইল ফলো দেয়ার রুল। আমি তাকে খুব একদম 10টার সময়, এই চলো তুমি যাও বাথরুমে, তোমার যা যা করার করো, করে সে এলো, এসে আমরা গেলাম, ওটা দেখলো, দুধ খেলো,
জল খাওয়ালাম, খাইয়ে আমি ওকে শুইয়ে দিই। ও বলছে নো another 15। আমি একদম কোনো কথা নয়, ঘুমো বলে জোর জার করে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার আমার ছেলে আমায় ফোন করেছে 11টা। আমি বললাম আমি 10:30টার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মা what kind of a grandmother are you? কেন এত ডিসিপ্লিন করলে? তোরা যে বললি না গ্র্যান্ডমাদার্স আর দেয়ার টু ইন্ডালজ, তুই ডিসিপ্লিন কর। আমি তোদের ভয় ডিসিপ্লিন করেছি যে ইন্ডালজ করলে যদি কিছু ভুল হয়। তো এখন যেটা হচ্ছে যে আমি ইন্ডালজও করি আবার ডিসিপ্লিনও করি, কারণ আমার মা আমার ছেলেকে মানুষ করেছে ওইভাবে। মানে আমি তো 14-15 ঘন্টা বাইরে থাকতাম। আই থিঙ্ক তোমার ছেলে আর আমার বয়সটা খুব কাছাকাছি হবে। ও 91 বর্ন, 89 একদম একদমই একদম কাছাকাছি। কাছাকাছি 91 ফেব্রুয়ারি। আমার ছেলের বউও তোমাদের কাছাকাছি। And she is also, when my son was marrying, তো খুব অল্প বয়সেই বিয়ে করেছিল। আমরা সবাই বলছিলাম যে এই এত অল্প বয়সে আজকের দিনে এই সেই। ও বললো আমার বয়সটা অল্প, কিন্তু আমার বউয়ের বয়সটা তো তোমরা অল্প বলবে না, বিকজ শি ইজ ইন ফ্যাক্ট মানে we are contemporaries. So if এই যে আমাদের ডাইকটমি, এটা একদমই এটা একটা ধারণা which is wrong. তারপরে ওদের Really বাচ্চাটা wrong. হলো they wanted, আর ও যখন বাইরে যায় তখন বিদেশে ওরা খুব দুজনে বিদেশে বেড়াতে যায়। তো আমি একদিন বললাম যে তোরা বিদেশে এত যাস কেন, দেশটা এত বললো মা এখন আমাদের বয়স অল্প, বিদেশে গেলে উই ক্যান স্লাম ইট আউট। আমরা কম পয়সায় যদি ঘুরি, কম পয়সার জায়গায় যদি থাকি, এই বয়সে সহ্য করতে পারবো। তোমার বয়সে তুমি যখন বিদেশে যাবে তোমার গাড়ি লাগবে, তুমি অত হাঁটতে পারবে না, তোমাকে একটা বেটার অ্যাকোমোডেশন লাগবে, ইউ কান্ট টেক আ ব্যাকপ্যাক অ্যান্ড ওয়াক অ্যারাউন্ড। এই জন্য অল্প বয়সে ইন্ডিয়াতে থাকলে আমরা তো লাক্সারি গুলোকে অ্যাফোর্ড করতে পারবো। আমি একেবারেই আই ডোন্ট বিলিভ যে এইটে আমার বাড়িতে এইটে হয়ে এসছে বলে এটা সারা জীবন হয়ে আসবে না। চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট অ্যান্ড আই এম রেডি টু চেঞ্জ। ইফ আই কান্ট চেঞ্জ, আমি আমারটা আমার মতন রাখবো। আমার ওসিডি আছে, আমি সেই ওসিডি গুলোকে রাখবো, আর অন্যরা অন্যদের মতো থাকবে। তুমি বললে রূপঙ্করের সঙ্গে তোমার একটা হয়েছে কার। আমি এবং অভিজিৎ আমরা তো জন্য একসঙ্গে ছবি করি। আমরা ভীষণ নতুন, শুধু না, আমরা একটু আনইউজুয়াল লোক নিয়ে চিরকাল কাজ করেছি। প্রথম ছবি শুধু তুমি, সেইটাতে আমাদের মিউজিক ডিরেক্টর ছিল জুবিন গার্গ। এটা 2004 সালে, যে সময় জুবিন গার্গকে এইখানে কেউ সেরম চিনত না, আসামে হি ওয়াজ গড। তো আমাদের সেই ছবিতে ও কিন্তু বিএফজে পেয়েছিল। আর এখনো যদি তুমি শুধু তুমি গানগুলো দেখো ইউটিউবে বা অনলাইন, তুমি দেখবে যে হিউজ তার শুধু তুমিতে ছিল প্রসেনজিৎ, এবং তার সঙ্গে সেই সময় কোয়েলকে নিয়েছিলাম। প্রসেনজিৎ বলছে তো কোয়েলকে জন্মাতে দেখেছি, ওকে কোলে করে ঘুরেছি টাইপস। সে ওর হিরোইন, গল্পটাও তাই ছিল। তারপরে করছি 3 ইয়ারি কথা, যেটা একমাত্র ওই প্রসেনজিৎ চ্যাটার্জি বলেই ও এগ্রি করেছিল। তার আগে আমরা 2-3 জন প্রডিউসারকে স্ক্রিপ্টটা পড়ে শোনাচ্ছি। একজন ভীষণ বড় কর্পোরেট প্রডিউসার ছিলেন, তিনি নতুন এসছেন, তিনি এখনো আছেন, তার নাম আছে খুব, তিনি নানান রকম কর্পোরেট কাজ করেন, মানে তার একটা বিশাল এম্পায়ার। তো তিনি 3 ইয়ারি কথাটা বললে যখন, দিস ইনফরমেশন শুড বি অনলাইন, যে এই জেনারেশনে যারা 3 ইয়ারি কথা দেখেনি, দে শুড ওয়াচ দিস ফিল্ম অ্যান্ড সি যে বাংলা সিনেমা কতটা এগিয়ে ছিল ওই সময়টাতে। একদমই 3 ইয়ারি কথা যে স্টেটমেন্টটা আমাদের মানে মিডল ক্লাস সোসাইটির একটা ডেসক্রিপশন দিয়েছে, যে এই কোয়ার্কি চিন্তা ভাবনাটা, ওই ডিসকাশনটা অব্দি পৌঁছানো বা ওই ওপেননেসটা অব্দি পৌঁছানোর মতো সাহস এখন মানে জাস্ট ইটস নট देयर। সবাই আমাদের বলেছিল বিফোর ইটস টাইম, এবং ইট হ্যাপেন্ড অনলি বিকজ অফ ওয়ান ম্যান, প্রসেনজিৎ চ্যাটার্জি। এটা লিখেছিল অনিন্দ বোস। হি ইজ অলসো মিউজিক কে, সে আরেকটা ফ্রিক, কিন্তু দারুণ লিখেছিল, দারুণ স্ক্রিপ্টটা। এবং অনিন্দর সঙ্গে আমরা বসেও ছিলাম বেশ অনেক, এবং ওই বসার সেশন গুলো আমি বলছি, এখন তো আমরা একেবারে সোপের মতন স্ক্রিপ্ট লিখে এই করতে হবে, এই থিমে। দ্য প্রসেস অফ রাইটিং অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট আ ফিল্ম অ্যান্ড ওয়ার্কিং অন ইট ইজ এ ডিফারেন্ট থিং। 3 ইয়ারি ওয়াজ আ লেবার অফ লাভ। এবং তাতে যারা অভিনয় করেছিল তারাও কিন্তু তখন নট সিনেমার লোকজন, রুদ্র, নীল, পরমব্রত, জুন মালিয়া,
রিমঝিম মিত্র, এরা সব ছিল, বিপ্লব দা ছিলেন আর গীতা দে ছিলেন। যাই হোক, তো এই 3 ইয়ারিটার আমার এখন মনে আছে, আমরা 3 জনের কাছে গিয়েছিলাম। লাস্ট যিনি ওই কর্পোরেটে, তিনি মাঝপথে বললেন আমি আসছি বলে চলে গেলেন। তার যে ইয়ে ছিল, তিনি বললেন আর উনি আসবেন না। তো আমরা খুব দুঃখ, সব কল্পিতল্পা গুটিয়ে চলে এসছে। এসে সানি ঘোষ রায়, তখন ও আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিল, বাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ও প্রসেনজিৎ মানে বুম্বার সঙ্গে কাজ করছে। ওকে বললাম জানিস তো আমাদের সানি বুম্বাকে বললো, বুম্বা বলে হ্যাঁ আয় আয় পড়। আমরা স্ক্রিপ্টের 4-5 পাতা পড়ার পর এবং গল্পটা দেওয়ার পর ইয়ে বললো, বুম্বা বললো হ্যাঁ সাহারাকে দিয়ে আমি করি, এটা আমরা করবো, তোরা এগো। আমরা কাজটা শুরু করলাম। 3 ইয়ারি কথা টেকনিশিয়ানে সেট বসবে, সেই সেটের জন্য SVF আমাদের খুব হেল্প করেছিল, অনেক কিছু দিয়েছিল। তো ওই পুরো সেটটা বানিয়েছিল তন্ময়। পুরো ভিতরের বাড়িটা কিন্তু একটা সেট। আমার মনে হচ্ছে সেটটা আমরা খুব ইয়ে করেছি, ওয়েদারিং করেছি, যেহেতু ওটা একদম লোয়ার মিডল ক্লাস বাড়ি ধরা হচ্ছে। তো সেখানে আমাদের প্রডিউসারের পক্ষ থেকে ইপি টাইপ যারা এসছে, তারা বলে এ বাবা, তারা তো তখন টেলিভিশনে ঝকঝক ঝকঝক করছে সবকিছু, তারা সেই সব দেখে অভ্যস্ত, হিন্দি ছবি। তারা এসব দেখে বললো বাবা এটা একটু বেশি নোংরা লাগছে না? তো ছবিতে আলাদা জিনিস, and it looked much better. ছবিতে যে কারণে সারা জীবন কলকাতা যখন লোকে নোংরা বলতো, কলকাতাকে বিউটিফুল লাগতো বিকজ অফ দ্য গ্যাঞ্জাম। যাই হোক, তো হলো এই পুরো ছবিটা হলো। হবার পর আমরা যখন গেলাম সেন্সরে, 3 বার শো হলো, কারণ ওদের তখন এইসব ভাষা নিয়ে একটা বিশাল ইয়ে ছিল। তারপরে আমাকে বললো যে তুমি বিপ বসিয়ে দিও আমি যখন কথা বলবো। যে আমাকে বললো একজন মহিলা যে এই যে ছেলেগুলো এত নোংরা নোংরা কথা বলেছে, আর আপনি যে বসেছিলেন আপনি কিছু বললেন না। আমি আসলে ওরা না দেখতে পাইনি আমায়, লাইটটা ওদের উপরে ছিল, তো আমি তো ক্যামেরার পেছনে অন্ধকারে, ওরা জানতো না আমি ওখানে আছি, তাই এসব ভাষা ব্যবহার করছি, আর কি বলবো। তারপরে উনি বললেন না এগুলো তো, এবার সেই নিয়ে গবেষণা হতে আরম্ভ করলো। এবার ওরা বললো যে বোকা, তারপরেরটা আপনার এখানে 8 না 9 বার আছে, আমরা অতগুলো অ্যালাউ করতে পারবো না। তাহলে কতগুলো অ্যালাউ করবেন বলুন, মানে এরকম দরাদরি হচ্ছে। বললো এত ভালো ছবি করেছেন কিন্তু এই ভাষাগুলো, এইটা নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়, এই বাংলা একাডেমিতে সুনীল দা, প্রমাতক সুরজিৎ ঘোষ, তারপরে শ্রীজাত, এরা সবাই, সুবোধ, তখন সবাই ছিল। একটা বাংলা একাডেমির সেশন হলো বাংলা সিনেমায় নতুন ভাষা ব্যবহার প্রয়োগ, এইসব নিয়ে আলটিমেটলি বলা হলো ফাইনাল দেখবে আমাদের যে চেয়ারপারসন সেন্সর বোর্ডের এখানকার, তিনি আসবেন। তিনি যখন এলেন দেখলাম সেই প্রডিউসার যাকে আমরা স্ক্রিপ্ট পড়তে গিয়ে তিনি অর্ধেক শুনে বেরিয়ে গেছেন। এবার আমাদের সঙ্গে প্রসেনজিৎ ছিল, এবং একে প্রসেনজিৎও ভালো চিনত। আমরা খালি ভয় পাচ্ছি। তো বুম্বা বললো ওর মনে থাকবে না, আর বাংলায় পড়েছিলি তো মনে থাকবে না, ঠিক আছে। হয়ে গেল। হয়ে যাবার পর আমরা বসে আছি। 2 ঘন্টা পরে উনি বেরিয়ে এসে বুম্বার হাত শেক হ্যান্ড করে বলে হোয়াট আ ফিল্ম, আই উইশ আই হ্যাড মেড ইট। দিস আমার যে কোনো ইয়ের থেকে, অ্যাওয়ার্ডের থেকে এটা বড় আমার কাছে। যে এই লোকটি যে রিজেক্ট করেছিল সে হয়তো বোঝেনি যে এটাই ও রিজেক্ট করা, কিন্তু হি লাভড দ্য ফিল্ম। সুতরাং স্ক্রিপ্ট বোঝার ক্ষমতাটা না সবার থাকে না। এইটাই, এইগুলো মানে these are the little things in life which has made my life so worthwhile. I don't regret anything in life. আমি যা করেছি, আমি যদি যে অন্যায়ও করে থাকি, I don't regret it because I've learned something out of that. I've done it and I've been paid back for it. I haven't murdered anybody. Haven't you felt like Yeah, that you feel like doing. আর সবচেয়ে হচ্ছে থাপ্পড় মারার ইনস্টিংক্টটা, নিজের হাতটাকে। আমি একটা গল্প লিখেছিলাম, এটা বলতে হবে, এটা একটা শর্ট ফিল্ম করব ভেবেছিলাম, হয়নি। একটি ছেলে, তার প্রবলেম হচ্ছে তার ডান হাতটা তার কথা শোনে না, হাতটা কেটে ফেলেছে। এবার আমরা দেখছি হাসপাতালে ও বসে আছে, ও শুয়ে আছে, ব্যান্ডেজ বাঁধা ওর হাতটা, এবং ওর সামনে ওর বাবা মা, ওর বান্ধবী, তারপরে ওর বস, সবাই এসেছে।
সবাই ওর দিকে দেখবো, তুই এটা কি করলি? তখন ও এক এক করে বুঝতে করে, ওর বসের সঙ্গে ও কথা বলছিল, কিন্তু বস একটা ভুলভাল কথা বলায় ওর এই হাতটা কোনো কথা না শুনে বসকে এক থাপ্পড় মেরেছিল। তো তাতে বস ওকে মানে সাসপেন্ড করে দিয়েছে। সেম ডেতে ও তারপরে বান্ধবীর সঙ্গে এরকম একটা ক্যাফেতে এসে দেখা করবে। তো ও বসে আছে, বান্ধবী আসছে না, বান্ধবী জানে না যে ও ওইখানটায় বসে আছে। ও দূর থেকে দেখে বান্ধবী আরেকজনের গাড়ি থেকে বেরোচ্ছে এবং তার সঙ্গে এসে বলে যে জানিস তো ভীষণ জ্যাম ছিল এই সেই। আর বান্ধবী ও এইসব মিথ্যে কথা যখন বলছে, যেই কফিটা আসো এত রেগে যায়, কফিটা বান্ধবীর জামার মধ্যে ঢেলে দেয়। তো এরপরে বান্ধবী ওকে করে। লাস্ট ও বাড়ি যখন আসছিল তখন ও রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে ওখানে একজন বৌদি, যাকে ওরা সবাই আওয়াজ দেয় পাড়ার ছেলেরা, সেই বৌদি হেঁটে যাচ্ছেন, কিন্তু অনেক সময় একটু গোলাপচাস হলে আমাদের কাপড়টা অনেক সময় বিটুইন দ্য টু চিকস অফ দ্য বাটার ঢুকে যায়। তো ও দূর থেকে দেখছে বৌদির সেরকম ঢুকে আছে, ও বলতে চাইছে, বলতে পারবে না, হ্যান্ড জাস্ট গোজ এন্ড পুলস দ্যাট শাড়ি। এইটাতে মানে বৌদি চিৎকার চেঁচামেচি করে, পাড়ার লোক আসে, ওর বাবা মা আসে, ওকে হেভি মারার পর ও বাড়ি ফেরত এসে বলে যে এই হাতটার জন্য আজকে আই হ্যাভ লস্ট এভরিথিং, আমার চাকরি, আমার প্রেস্টিজ, আমার গার্লফ্রেন্ড কেটেই ফেলবো। হ্যাঁ, এই হাতটা ও কাটে, চলে যায়, সবাই চলে গেছে, সবাই বলছে যে ভালো হোক, ও বলছে যাই হোক আর এই হাতটা আমাকে বিরক্ত করবে না। ও শুয়ে আছে, হঠাৎ একটা আওয়াজ শোনে, এদিক ওদিক তাকায়, দেখে যে ওর যে ব্যান্ডেজটা সেখান থেকে হাতটা ফুঁড়ে বেরোচ্ছে। যে সত্য যে বলে বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে ইউ কান্ট ইগনোর দ্যাট, বেরোতে পারবে না। অ্যাডামস ফ্যামিলির আর্ম ঘুরে বেড়াচ্ছে। কেউ করবে, আমি তো করে উঠতে পারিনি। এরকম গল্প কত গল্প এরকম বিলিয়ে বেরিয়েছে বলো তো। তা বেরিয়েছি, তা তো বটে। খুব ইন্টারেস্টিং ইন্টারভিউজ যেগুলো তোমার মাথায় আছে। উইথ হুম? With people I have interviewed. Let me just figure out this way. Most interesting sportsman that you have interviewed. চিমা বলেছিল, চিমা ওকে ওর ইন্টারভিউটা আমরা সানন্দার জন্য করছি। ও বললো যে উইমেন্স ম্যাগাজিনে আমাকে, হ্যাঁ কেন না, মহিলারা কি ফুটবল খেলেন? আমি বলছি এটা 80s এর গল্প। যখন এই নিয়ে কথা হলো, ওনার সঙ্গে কথা হলো, তারপরে পার্সোনাল কিছু। তা আমি জিজ্ঞেস করলাম আপনার কি বাংলার কি ভাল লাগে? ওই স্টক উত্তর রসগোল্লা, হ্যাঁ, আর কি ভাল লাগে ইলিশ মাছ, এরকম বলতে আমি বললাম কি গান ভালো লাগে? হ্যাঁ, বললো রবীন্দ্রসঙ্গীত। আমি বললাম কোনটা? ও বললো ইজ দেয়ার মোর দেন ওয়ান? It was so sweet. I thought that was one of my best sports person. এছাড়া ধরো সৌরভ গাঙ্গুলির সঙ্গেও ইন্টারভিউ করেছি, বিকজ সৌরভের সঙ্গে আমি একটা শো করতাম যেটাতে হি ওয়াজ দ্য হোস্ট। এটা দাদাগিরির মানে দুটো ফেজের মাঝখানে মহুয়া টিভির জন্য একটা করতো, কে হবে বাংলার কোটিপতি, সেটার আমি ফ্লোর ডিরেক্টর ছিলাম। তো এগুলো সৌরভ ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার অ্যান্ড full of contradictions but very lovable. Okay. Best artist? Painter? Let's categorize the artists. Artist bolte painter. MF Hussain. হ্যাঁ, আমি গিয়েছিলাম রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ইন্টারভিউটা হবার পর বেশ কিছুটা হবার পর রঞ্জন দাই ইন্টারভিউটা করছিলেন। আমি তখন অ্যাজ এ ট্রেনি জার্নালিস্ট, আমি তখন জাস্ট সদ্য জার্নালিজমে ঢুকেছি। আর রঞ্জন দা ইজ মাই মেন্টর, রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা গেছি, কথা বলছি MF Hussain সব কিছু কথা বলার পর হঠাৎ বলে আমি আসছি বলে উনি ঢুকে গেলেন, এটা ওই অ্যাস্টারে। তারপর আমরা বসে আছি 1 ঘন্টা হয়ে গেছে, উনি আসছেনই না, বেরোচ্ছেনই না। তা 1 ঘন্টা পরে আমরা খবর নিলাম উনি পেছন দিয়ে চলে গেছেন। উনি আর ওনার কথা বলতে ইচ্ছে করছে না, তাই চলে গেছেন উনি। তো এরকম these are incidents that are imprinted in my mind. অ্যাক্টর বলতে আমার খুব মনে আছে, আমি ফার্স্ট রিয়েলি প্রসেনজিতের সামনাসামনি এসেছি
একটা ম্যাগাজিন, আমি যে হাউসে কাজ করতাম সেখানে ফিল্ম ম্যাগাজিন আছে, সেটার জন্য ওর দেবশ্রীর সঙ্গে বিয়ে হবার পর ওরা একটা সুন্দর বাড়ি তৈরি করেছে ম্যান্ডেভিল গার্ডেন্সে, সেখানের জন্য আমাকে ইন্টারভিউ করতে বলেছে ওদের দুজনকে। সো ইট ওয়াজ আ ফান ইন্টারভিউ, দুজনকে একসঙ্গে ইয়ে করছি, অ্যান্ড ওদের বাড়িটা এত সুন্দর ওরা দুজনে মিলে তৈরি করেছে, ইট ওয়াজ সো ফুল অফ ফান। ওই ইন্টারভিউটা আমার খুব মনে আছে। তো ওদের একটা না ঘর ছিল স্ক্রিপ্ট রুম বলে, সেটাতে মানে ওটা সিঁড়ি ভেঙে উপরে একটা বিছানা বানানো হয়েছিল, ভিতরটা স্টোরেজ আর একটু বেশি উঁচু হয়ে গেছিল, তাই ওখানে সিঁড়ি দিয়ে উঠে বসতে হতো। পরবর্তী এটা দেখে আমার মনে হয়েছে, বাবা এরা স্ক্রিপ্টটা পড়ার সময় বোধহয় স্টেজে দাঁড়িয়ে যেরকম অ্যাক্টিং করতে হয়, অ্যাক্টিং করে বোধহয় করে। তো ওই বাড়িটা দেখে অনেক কিছু। পরবর্তীতে ওই বাড়িতে আমরা বহু সময় কাটিয়েছি, কিন্তু ওই প্রথমবারে যে গিয়েছিলাম, অ্যান্ড আই ফাউন্ড যে মোর দেন দেবশ্রী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন শোয়িং মি দ্য হাউস, বিকজ হি ইজ ভেরি হাউস প্রাউড। এখনো আজ এত বছর পরেও যখন যাই, যখন দেখি ওর নতুন বাড়িটাও তৈরি করেছে, যে বাড়িটা প্রায় ওর 5 বছর ধরে বাড়িটা ইয়ে হচ্ছে, এবং আমরা বলতাম এটা হচ্ছে ওর তাজমহল, তৈরি হতে অনেক বছর লাগবে, কিন্তু হি ইজ ভেরি হাউস প্রাউড। এবং এটা আমি খুব তখন থেকেই বুঝেছিলাম যে হি ইজ a person who's very caring, who wants to build a home. টকিং অ্যাবাউট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমি এর আগে যখন তুমি তিনিয়ারি নিয়ে কথা বলছিলে, ওনার দুটো সত্তা, একটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাজ অ্যান অ্যাক্টর এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাজ অ্যান প্রডিউসার। এই দুজনেরই বাংলা সিনেমার প্রতি যে কন্ট্রিবিউশনটা, সেই দুটোকে যদি তুমি আলাদাভাবে কনসিডার করো, কোনটার ওজন বেশি? ওজন বেশি বলতে এখন ও প্রডিউসার তো হালে এত ইয়ে করছে, বাট অ্যাজ অ্যান অ্যাক্টর আমি বলবো যে ওর ওজন বেশি, বিকজ ওর প্রডিউসার সত্তাটাকে অ্যাক্টিং এ কখনো ব্যবহার করেনি। আমরা যে তিনিয়ারি কথা, শুধু তুমিতেও আমাদের সঙ্গে কাজ করেছিল, এবং ও অভিজিৎ মানে রানার খুব ক্লোজ ছিল, কারণ রানা ওর অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল। ওর যে প্রথম ছবি যেটা বুম্বা ডিরেক্ট করেছিল পুরুষোত্তম, সেটা রানা ওর ছায়া সঙ্গী ছিল, সেই জন্য রানাকে ও বম্বে থেকে ফেরত এনেছিল। এবার রানাকে আমার সঙ্গে জুটি করে দেওয়ার পেছনেও এটা প্রসেনজিৎ চ্যাটার্জি। সিরিয়ালটা আমরা ডিরেক্ট করেছিলাম তৃতীয় পুরুষ বলে, জির জন্য উইকলি, যেটাতে বিশ্বজিৎ ছিল, প্রসেনজিৎ ছিল, কুশল ছিল, ভরত কল ছিল, তনিমা সেন ছিল, অনুশ্রী ছিল, জুন মালিয়া ছিল, এরকম একটা হিউজ কাস্ট ছিল। সেই ছবি, এটা গানের ওপারের আগে না পরে? অনেক আগে, এটা 2000 সালে। সেটাতে বিশ্বজিৎ বাবু ছিলেন, এবং ওটা আমরা একটা মাফিয়া ডনকে নিয়ে করেছিলাম, তো ওইটাতেও অ্যাক্ট করেছিল। আর শুধু তুমিতে, কিন্তু ও নিজের রোলের জন্য কখনো প্রডিউসার হয়নি। মানে ও যখন তিনিয়ারিও প্রডিউস করলো, there was no role for him. It didn't make a difference. যখন উনি আমাদের দিয়ে বাপি বাড়ি যা করান, যেখানে অর্জুন এবং গানের ওপারের পরে অর্জুন এবং মিমিকে, এদের দুজনকে নিয়ে, সেটাও কিন্তু ও নিজের কোনো রোলের জন্য না, ও বলেই ছিল আই ওয়ান্ট আ কামিং অফ এজ ফিল্ম, এন্ড বাপি বাড়িজা ইজ আ কামিং অফ এজ ফিল্ম। এরপরে আরেকটা জিনিস, যখন গানের ওপারে হচ্ছে, ঋতু লিখছিল, বাট আমাদেরও বলা হয়েছিল যে ডিরেক্ট করতে আমাকে আর রানাকে। তো যখন কাস্টিং হচ্ছে বা যখন লুক সেট হচ্ছে, সেই সময় আমার মনে আছে মিমি তখন সুশান্তর একটা সিরিয়াল করেছে, তো মিমিকে নিয়ে এসেছিলাম, এবং প্রথমে ঋতুর ইয়ে ছিল যে না ও কি পারবে, ও একদম বাঙালি রাবীন্দ্রিক একটা, দাঁড়া ঋতুরই সিলেক্ট করা শাড়ি, ওর না বাড়িতে অনেক শাড়ি থাকে ওই সময়, অন্তত তখনও ও শাড়ি পরার মধ্যে ঢোকেনি, ও শাড়িগুলো রাখতো, কিছু কিছু শাড়ি আমাকেও দিয়ে দিয়েছে, কিছু ওর মাকে দিয়েছিল, কিন্তু কিছু শাড়ি ওর কাছে থাকতো। ও বলতো এগুলো আমার ইচ্ছে করে, আমি একদিন না একদিন পরবো, এবং পরে পরেওছে। যাই হোক, ওর শাড়িগুলো নিয়ে আমরা মিমিকে সাজিয়েছিলাম, এবং সাজানোর পরে মিমিকে একদম পুপে লেগেছিল, এবং দ্যাট ওয়াজ ডিফারেন্ট। আবার বাপি বাড়ি যাতে মিমিকে একেবারে অন্য লুক দিয়েছিলাম, এবং এই দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রডিউসার, এবং নিজের জায়গাটা অ্যাজ অ্যান অ্যাক্টর, ও কিন্তু ওর অ্যাক্টর সত্তাটাকে, তাই জন্য আমি বলবো অ্যাজ অ্যান অ্যাক্টর হি ইজ মাচ গ্রেটার, বিকজ হি হ্যাজ নট প্রডিউসড to act in it himself. এটাতে প্রোডিউসার সত্তাটার ভ্যালুটা বেড়ে যায়, বেড়ে যায়, বাট অ্যাজ অ্যান অ্যাক্টর
অ্যাক্টরের ওর কতটা ভ্যালিউ সিস্টেম রয়েছে যে কারণে ও প্রোডাকশন আচ্ছা, আচ্ছা, অধিকাংশ আচ্ছা, লোকই প্রডিউস করে নিজের জন্য। ইউ আর সেইং যে হি অ্যাডস মোর ভ্যালু টু হিজ অ্যাক্টিং দ্যান হিজ প্রডিউসিং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে ওকে। ইন আ ওয়ে মানে ওর প্রডিউসার সত্তাটা ইজ গ্রেট, হ্যাঁ, যে কিন্তু ওর অ্যাক্টর সত্তাটা তার থেকেও বেশি, কারণ ও নিজের জন্য প্রডিউস করছে না। টকিং অ্যাবাউট ঋতুপর্ণ ঘোষ অ্যান্ড সেখান থেকে তুমি শাড়ির কথাটা যখন বললে, লেটস লাইক অ্যাড্রেস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। তুমি ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে দেখছো, এতজন মানুষকে দেখেছো, হালে বাইসেক্সুয়ালিটি বা তোমার নোয়িং আ পার্সনস ওন সেক্সুয়ালিটি, সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, কথা বলা হচ্ছে, বা সেটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করছে রাদার সোসাইটি। এটা আগে কতটা অ্যাকসেপ্টেন্স ছিল বা না ছিল সেই প্রশ্নটাতেই যাচ্ছে না, বিকজ দেয়ার আই ডোন্ট থিঙ্ক সো দেয়ার ওয়াজ মাচ অফ দ্য অ্যাকসেপ্টেন্স। বাট সেই মানুষগুলো তখন কি করতো, তাদের সেই লড়াইটা তারা কিভাবে ফেস করতো? ঋতুর সঙ্গে না আমার বন্ধুত্ব 1981-82 থেকে। হ্যাঁ, তো ও তখন তমাল রায়চৌধুরী নাটক করেন, অভিনেতাও। তমালদার বাড়ির পাশেই ও থাকতো, এখন মানে ওদের বাড়ি ছিল, এখনো আছে ইন্দ্রাণী পার্কে। তো সেই তমালদার বাড়িতে আমি খুব যেতাম। আর ঋতু তমালদার নাটকে আমি অভিনয় করছি, ঋতু প্রথম এলো, তখন ও কলেজে লাস্ট ইয়ারে পড়ে আর আমি জাস্ট কলেজ পাশ করেছি, আমি MA পড়ছি। তখন ও এসে, ঋতু আমার থেকে বছর দুয়েকের ছোট, তো ও এসে বললো, এই ঝুমু তোকে কিন্তু মুখস্থ করতে হবে। ও সবসময় সবাইকে পেট নেমে ডাকতো, ঝুমু হচ্ছে আমার পেট নেম। আমি হ্যাঁ করবো, দাঁড়া, এই কমলদা বলেছে তুই একদম তুই নিজের শব্দ বসিয়ে দিক, আর গ্যাটের ইয়েতে তুই নিজের শব্দ বসাতে পারবি না, তো মুখস্থ কর, এবং মুখস্থ কর এমন ভাবে যাতে ওটা মনে হয় নর্মাল এন্ড ন্যাচারাল। আমার মনে হলো কে আমার থেকে ছোট একটা ছেলে কোথা থেকে এসেছে, কোনোদিন অ্যাক্টিং করেনি, আমি আন্তিগোনে করেছি, আমাকে কি বলছে। কিন্তু দ্যাট ইজ ওয়েন ও যখন আমাকে পড়ে হেল্প করলো টু লার্ন দ্য লাইন্স, আই রিয়েলাইজড যে ঋতু অ্যাজ আ উম্যান ওয়াজ মাচ বেটার দেন মি। হ্যাঁ, তো আজকে আমি জানি তখন আমরা সবকিছুই ছিল ও তো হোমো, এই কথাটা বলা হতো তখন। আমি বলছি এটা 80s 90s, তুমি যেটা যেরকম ভাবে বোঝালে, ইট জাস্ট ব্রট টিয়ার্স টু মাই আইজ, যে ও হোমো এই কথাটা লোকে ব্যবহার করতো। But there are so many things in your sexuality. He was actually a ওর মধ্যে ওর মনটা, তোমার সেক্স হচ্ছে your genitals আর তোমার জেন্ডার হচ্ছে in your mind. Even with my I can be a man in my mind. এবং এরকম আমি দেখেছি চাইল্ড রাইটস কমিশনে কাজ করতে গিয়ে, যে বাচ্চাদের এই সেক্সুয়ালিটি নিয়ে আমরা যে এইখানেই বলছি যে এই যে এত বছর ধরে বলেছে, কিন্তু আমাদের যদি তুমি মহাভারত রামায়ণ এগুলো দেখো, সেখানে কিন্তু এই সেক্সুয়ালিটি নিয়ে প্রশ্নগুলো আছে এবং অ্যাকসেপ্টেন্সও আছে, উত্তরগুলোও তো আছে। এক্স্যাক্টলি। আমাদের এখনকার ইয়েতে বিকজ অফ দ্য ভিক্টোরিয়ান মোরালিটি যেটা আমাদের উপরে জারি করা হয়, চাপিয়ে দেওয়া হয়, তাই এটা হচ্ছে আস্তে আস্তে খুলছে। তো ঋতুর সঙ্গে আমাদের খুব বন্ধুত্ব ছিল। ও মোর বন্ধু 90s ওর সঙ্গে আমরা কাজ করতে আরম্ভ করি। তো যখন করতে আরম্ভ করি, আমার এখনো মনে আছে একটা ঘটনা, দহন বলে একটা ছবি আমরা শুট করছি। হরি নায়ার বলে একজন এসেছিল বম্বে থেকে, ও তাকে এনেছিল ফর হিজ ক্যামেরা অ্যান্ড থিংস। তো আমরা একটা লোকেশন রেকিতে গেছি, ওর একটা ছোট্ট মারুতি অমনি ছিল, সেই অমনিতে করে আমরা সবাই মিলে রেকি করে যখন ফিরে এসেছি, ওই অমনিতে 8 জন ঢুকেছিলাম। এসে ঋতুর একটা মেজানাইন ফ্লোরে, হ্যাঁ মেজানাইন ফ্লোরে গিয়ে ও শুয়ে পড়েছে, আর আমরা সবাই সেই বসার ঘরে ওর এতে অর্ধশায়িত। তো আমি বসে আছি, আই ওয়াজ দি অনলি ওম্যান। হঠাৎ ঋতুর কি মনে হচ্ছে, ও নিচে এসছে, এই ঝুমু তুই ছেলেদের মধ্যে কি করছিস, আয় আমার সঙ্গে শুবি, একসঙ্গে আমরা কমফোর্টেবলি শোবো। হি ওয়াজ দ্যাট ওপেন। বললাম তুই এরকম বলে, ওরা সবাই জানে যে আমি তোকে কিছু করবো না। এইটা ছিল ওর ওপেননেস অ্যাবাউট ইট। অনেক সময় বলেছে, ঝুমু তোকে এই শাড়িটা দিচ্ছি কারণ তুই পরলে আমি বুঝতে পারবো এই শাড়িটা
কারণ তুই তো আমি তো শাড়িটা পরতে পারি না, তুই কি, তোর কি অ্যাডভান্টেজ জানিস তো, তুই মেয়ে বলে তুই প্যান্টও পরতে পারিস, তুই শাড়িও পরতে পারিস, কেউ কিছু বলবে না। হি ব্রোক অল দোজ ট্যাবুজ। আজকে আমরা কথা বলছি, এত কিছু বলছি, ইটস বিকজ অফ ঋতুপর্ণ ঘোষ, বিকজ হি কেম আউট ইন দি ওপেন, হি ওয়াজ He ওপেন had the অ্যাবাউট courage to- এভরিথিং। yes, yes. I wish he had lived a few more years. That too we all do. We all do. That And we he all do. was a very dear friend, but ওর মধ্যে মিননেস, সেলফিশনেস সবকিছুই ছিল, আমার মধ্যেও আছে যেরকম। এরকমও হয়েছে যে আমরা ভীষণভাবে মানে ও নিজের জীবন থেকে এক্সপিরিয়েন্সেস নিয়ে ও ছবির স্ক্রিপ্টে লিখেছে। হি ওয়াজ ভেরি ভেরি ওপেন অ্যাবাউট এভরিথিং ইন লাইফ, এবং ওর বন্ধুত্বটা খুব আমাদের ক্লোজ। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ও এই ছিল, এর পেছনে লেগেছে। আমি বললাম হ্যাঁ, যদি কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্ক, আমরাও তো সম্পর্ক পাতানোর জন্য আমরা চেষ্টা করি, তুই না বলে দিবি। হুম। তো এই হলো, আই থিঙ্ক উইভ টকড ফর আওয়ার্স। We don't stop. Let's take a break. ওকে, It actually brought tears to my eyes. My God. 1994 নাগাদ আমরা মুম্বাই গেছি একজন গায়কের সঙ্গে ইন্টারভিউ করতে। তার গান আমার ভীষণ পছন্দ ছিল, সবাই আমার পেছনে লাগতো ওকে নিয়ে। অনেক কষ্টে ওকে খুঁজে পেয়েছি, কারণ ওনার তখন একটু পারিবারিক সমস্যা চলছিল, তাই উনি ওনার যে বাড়িতে থাকার কথা সেখানে ছিলেন না। আমরা খুঁজে খুঁজে ওনার বাড়িটা পেয়েছি। এবার উনি ইন্টারভিউ আমাদের দেখেছেন, আমরা গেছি। আমার সঙ্গে আবার আমার আরেক কলিগ ছিল সুমিত দে বলে, আমরা বসেছি মাটিতে। উনি এখনো তখনও মানে এখন যেরকম ভীষণভাবে লোকে প্রথমেই বাড়িতে ঢোকার আগে ইন্টেরিয়ার ডেকোরেটরকে দিয়ে সাজিয়ে ফেলে, ওটা ছিল অন্যরকম একটা কমফোর্টেবল ইয়ে ছিল। মাটিতে বসে গল্প করছি, তো উনি একটা ইয়েতে উল্টো দিকে বসেছেন আর আমি এই দিকে বসেছি। এবার উনি ছোট 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 একটি শর্টস পরেছিলেন, সেই অবধি ঠিক ছিল। হঠাৎ উনি পা তুলে বসলেন। এবার এই পা তুলে বসার পর আমি আবার খাতায় লিখে যাচ্ছি, মানে আমার ওখানে একটা ডিক্টাফোন রয়েছে, তা সত্ত্বেও আমি সব লিখছি, কারণ আমি চোখ তুলতে পারছি না। চোখ তুললেই একটা জায়গায় চোখ যাচ্ছে, আর কিচ্ছু করতে পারবো না। আমি মেয়ে হলেই বাকি হয়েছে। এই যে লোককে শেখায় না, মেয়েদের সবসময় আমরা বলি যে পাটা মুড়ে বসো, একসঙ্গে করে বসো। তুমি দেখবে অধিকাংশ পুরুষেরই যখন ছবি তোলা হয় এরম ভাবে বসে, কিন্তু বসতে গেলে ছেলেদেরও, এবং এটা বলা হয় যে এটা মেয়েলি, যদি ক্রস লেগ করে বসো বা কিন্তু ওটা ভদ্রতা, এটা শেখানো উচিত। ঠিক। সরকারি বিভিন্ন প্রজেক্টের সাথে অনেক রকম ভাবে তুমি কাজ করেছো, গ্রাসরুট লেভেলে প্রচুর মানুষজনকে দেখেছো। এই যে সিনেমায় নামা বা অ্যাক্টিং করতে নামা, এই যে কথাটা বলা হয়, যাদের সাথে যখন একদম গ্রাউন্ড লেভেলে যাদের সাথে কাজ করেছো, যারা শহুরে ব্যাপারটার সাথে অতটা জড়িয়ে নয় বা একাত্ম নয় গোটা জিনিসটার সাথে, অনেক দূর থেকে দেখে, শুধু টেলিভিশনে দেখতে পায় বা স্ক্রিনে দেখতে পায়, তাদের কাছে এই নোশনটা পৌঁছয় কি করে যে এই অ্যাক্টিং এ নামা বা এই নামতে হবে, এই জিনিসটা তাদের কাছে কিরম ভাবে যায়? এটা কিন্তু আজকের নয়, এবং আমি বলবো যে মানে রুরাল বেল্টে বা বাইরে কিন্তু নামাটাকে ওরম ভাবে দেখা হয় না। ওখানে কিন্তু সবাই ওঠার চেষ্টা করে। তিনয়ারি কথাতে গার্গী রায়চৌধুরীর সঙ্গে পরমে ডায়ালগে ছিল যে ও তো থিয়েটার করে, এবং সেই সময় কনসেপ্ট ছিল যে পর্দায় অ্যাক্টিং করা মানে নামতে নামতে। এটা কিন্তু ভেরি শহুরে। একটা সময় তো মেয়েরা অ্যাক্টিং করতোই না, তারপরে মেয়েরা যখন এলো তখন লোকে বলল যে এটা দিজ আর অল ফলেন উইমেন, এটাই লোকের ধারণা ছিল। এই ধারণাগুলো আস্তে আস্তে চেঞ্জ করে গেছে। এটাই হচ্ছে সমাজের বিবর্তন, এটাই হচ্ছে পরিবর্তন। এই যে মাইন্ডসেট গুলো লোকের ভাবা যে মেয়েরা বাইরে কাজ করতে যাচ্ছে মানে সতীত্বর উপরে এই যে জোর, কেন? একটা ছেলে যখন, সেও তো সতীত্ব হারা। এটা নিয়ে আমরা একটা ইয়েও করেছিলাম, একটা ওটিটি সিরিজ করেছিলাম ভার্জিন মোহিত বলে। সেই সিরিজটাতে আমরা এটাই দেখিয়েছিলাম যে একটা মেয়ের সতীত্ব নিয়ে লোকের মাথা ব্যথার শেষ নেই, ছেলের সতীত্ব নিয়ে কেউ ভাবেই না। ছেলেরা যেন জন্ম থেকেই, মানে আমাকে একজন বলেছিল, একটা খুব সুন্দর প্রভাতদার ডায়ালগ ছিল, আমার চরিত্র
সেটা এত মূল্যবান যে আমি ওটাকে চরিত্রটাকে আমার ইয়েতে কি বলে চেস্টে আটকে রেখেছি, লুকিয়ে করেছি। আমি তো পুরুষ, তাই চরিত্রটা ওখানে রেখে আটকে এসেছি, জমা করে জমা এসেছি। করে এসছে। এই পুরুষের চরিত্রটা জমা করা থাকে, আমাদের চরিত্রটা আমাদের শরীরে থাকে। এখন ইটস চেঞ্জিং অনেকটাই। সাংবাদিকতা নিয়ে যখন আমরা জিজ্ঞাসা করছিলাম যে ফেভারিট আর্টিস্ট, ফেভারিট অ্যাক্টর, তোমাদের এই টেলিভিশন জগতে, নিউজ জগতে রাদার, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যতটুকু খবর, তো টেলিভিশনে তো খবর দেখা হয় না, সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বিভিন্ন রিপোর্টার্স বা তাদের নিউজ নিয়ে আমরা যখন ইন্টারেস্ট দেখাই, তার মধ্যে ফর এক্সাম্পল আমি রবিশ কুমারের কোয়েশ্চেন্স এর খুব ফ্যান। আমার খুব ভালো লাগে ওনার প্রশ্ন করা, উনি ভীষণ ভালো, এবং এমন ভাবে বলে, মানে খুব ডিফিকাল্ট জিনিসও খুব ক্যাজুয়ালি বলে। আই লাভ হিজ ক্যাজুয়াল অ্যাপ্রোচ। এই এই জার্নালিজমের স্ট্যান্ডার্ডটা আগের থেকে এখন ঠিক কতটা পরিবর্তন হয়েছে? দেখো, এটা তো এই জার্নালিজমটা হচ্ছে ভিজুয়াল, হ্যাঁ, আর আগে ছিল আমরা লিখতাম। তো আমরা খুব হাসাহাসি করতাম যখন প্রথম এই ভিজুয়াল হলো, তখন অনেক জার্নালিস্ট ছিল যারা নিজেদের জ্ঞান বোঝানোর জন্য, ধরো রবিশঙ্করকে বা আমি কথার কথা বলছি, একটা ইন্টারভিউ করছে, আচ্ছা আপনি তো এই করেন, আপনি তো ওই বোটা ওখানে গিয়ে ওই রকম ভাবে বাজিয়েছিলেন, ওখানে তো আপনি একটু কোমল নি বা কোমল ইয়ে কিছুর আধিক্য ছিল, এটা হ্যাঁ, উনি কি উত্তর দেবেন, হ্যাঁ কি না? আরে এই কোয়েশ্চেনিংটা এমন হওয়া উচিত যাতে সে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরেও তার উত্তর দেবার জায়গা যেন থাকে। হ্যাঁ, তো আর আগে যেটা ছিল, টেলিভিশনে ভীষণ ফর্মাল ইন্টারভিউ হতো। আস্তে আস্তে আমি বহু বছর আগে, আমি এটা কোনো গর্ব করে বলছি না, কিন্তু 1994 সালে প্রথম স্যাটেলাইট টিভি এখানে জি আনে 2 ঘন্টার সপ্তাহে 5 দিন, আর শনি রবিতে অন্য সিনেমা 2 ঘন্টার একটা ট্রায়াল রান, এবং এটার পিছনেও ছিল ওই একটাই লোক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি এদের আনিয়েছিলেন, এবং ওর সঙ্গে ছিল রবিরঞ্জন মৈত্র, ছিল গৌতম বসু, ইনিশিয়ালি ছিল সুদীপ্ত চট্টোপাধ্যায়, তারপরে বেরিয়ে যায় কোন ফোর্থ অ্যাক্সিস বলে ওদের একটা কোম্পানি ছিল, তো ওটা আসে। আমার এই অডিও ভিজুয়ালে আসার পিছনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন। উনি বলেছিলেন যে ও সানন্দায় যেরকম একটা সানন্দা অন টিভি হবে, সেটার নাম ছিল মানবী। তো সেই মানবীতে যখন আমরা অ্যাঙ্কারিং করা আরম্ভ করি, সেইখানে না আগে যেরকম একটা দূরদর্শনের একটা অ্যাঙ্কারিং একরকম সাজ পোশাক ছিল, এখানে আমরা শাড়ি পরি, জিন্স পরি, স্কার্ট পরি, টাই পরে অ্যাঙ্কারিং আরম্ভ করলাম, বুঝতে পেরেছো? এবং সেই অ্যাঙ্কারিং এ আমরা ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলতে, যেটা কথ্য ভাষা, হাত পা নেড়ে। এবং আমাকে একজন বলেছিল, এই তুমি অত লম্বা লম্বা দুল পরে এত মাথা নাড়লে কি অ্যাঙ্কারিং হয়? একটু সমীর, তা কি আছে, আমি তো লোকের সঙ্গে গল্প করছি, সেটা মাথা নাড়িয়েই করবো, আর যদি লম্বা দুল পরার ইচ্ছে হয় লম্বা দুল পরেই করবো। আচ্ছা, তোমাকে বছরে কতগুলো সিনেমা দেখতে হয় বাছার জন্য? ডিপেন্ডস। এটা আমার ভীষণ ভালো কাজ, যে এই যে সিনেমা দেখাটা। আমি সত্যি বলছি, স্পেশালি বাংলা, আমি অনেক ছবি দেখতে পাই, ভালো মন্দ, মিডিওকার, এবং কখনো কখনো যখন ফিল্ম ফেস্টিভ্যাল হয় বা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়, আমি এই যে লোকের সবসময় গেল রব করে না, যে শেষ হয়ে গেছে, একদম না। দ্য ইয়াং জেনারেশন ইজ থিঙ্কিং ইন দেয়ার ওন ওয়ে, আউট অফ দ্য বক্স। সেটা যে দেখো, ভালো ছবি মানেই যে সেটা পপুলার হবে তা নয়, আর প্রাইজ পাবে তাও নয়, মূল্যায়নটা হয়তো অনেক পরে হবে, সেটাও হতে পারে। কিন্তু লোকে করে। কিছুদিন আগে সত্যজিৎ রায়ের কটা সিনেমা হিট? হ্যাঁ, সেটা আবার আমার বললে আমার গলা কাটতে আসবে, আমি সেটা বলিনি, তুমি বলেছো। আর যেটা হচ্ছে যে ধরো আমি দেখলাম এবার ডকুমেন্টারি। আমার গলা কেটে ফেললে গান শুনবে কি করে? তাই হয়তো কাটবে না, কাটবে না। এই একটা গান করো। আচ্ছা চলো। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারার কোনো খবরে, গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসোজা ঘুমিয়ে আছে যে আজ কবরে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়,
অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আজকে সব কটা গান কফি নিয়ে গাইছি দেখছি। হ্যাঁ, একদম খুব ভালো। এই সূত্রে আমি বলি, আমার একটা মোমেন্ট অফ প্রাইড হচ্ছে যে আমি এবং অভিজিৎ মান্না দেকে নিয়ে একটা ছবি তৈরি করেছি, দূরদর্শনের কাছে রয়েছে। ডকুমেন্টারি? না, ইটস আ Oh, ফিচার ফিল্ম, ইটস wow. কল্ড ইটস আ টেলিফিল্ম, ইট ওয়াজ শট ইন বিটা। এটার নাম হচ্ছে পাগল তোমার জন্য যে। মান্না দে তাতে অ্যাক্টিং করেছে এবং 6টা গান লিপ দিয়েছেন। তার মধ্যে কফি হাউসের এই আড্ডাটা হচ্ছে একটা। এবং এই কফি হাউসের আড্ডাটা আমরা কফি হাউসে গিয়ে শুট করেছিলাম। আর তো আমাদের তো বাজেট অল্প ছিল, আমরা শুট করেছিলাম, আমরা কোনো জুনিয়র আর্টিস্ট নিইনি। ওখানে যারা ছিল তাদেরই বলেছিলাম, তারা মানে হ্যাঁ। জীবন দিয়ে দিয়েছে। আর গল্পটাতে আমার এখনো একটা জিনিস মনে আছে, ওনাকে আমরা নিয়ে গিয়েছিলাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসিতে। সেখানে উনি একটা গান করবেন। তো উনি যখন ওদের সঙ্গে দেখা করছে, তার মধ্যে একটি বাচ্চা স্প্যাস্টিক ইন আ ওয়ে ইন সার্টেন পার্টস, ফিজিক্যালি ওই আছে কিন্তু ভীষণ ভালো গান গায়। সে মান্না দেকে বলে যে আমার আপনার গান শুনতে খুব ভালো লাগে। তো উনি বলেন যে তুমি কোন গানটা? বললো এ আমার ছোট বোন। হ্যাঁ, এ আমার, থ্যাংক ইউ, এ আমার ছোট বোন। হ্যাঁ, সেই গানটা গাইলেও গানের শেষে মান্নাদার 2 চোখ দিয়ে জল ঝরছে। আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে সেইটার কথা ভেবে। এবং উনি গানটা তারপরে বাচ্চাটিকে জড়িয়ে ধরলেন, বাচ্চাটিকে বললেন যে তুমি এটা আমার থেকেও ভালো গেয়েছো। এটা দেখা যাবে? হ্যাঁ, এটা আছে দূরদর্শনে মাঝে মাঝে 1 মে ওনার জন্মদিনে দেখানো হয়। আমার কাছে আছে একটা সিডি, কিন্তু সেটা খুব একটা ওই দূরদর্শন থেকে বা ইয়ে থেকে নেওয়া। আমার কাছে কোনো অরিজিনাল বিটা নেই, কারণ তখন না আমরা এটা 2000 সালে করা, ওনার 80th বার্থডে বোধহয় সেটাতে। তারপরে আরেকটা জিনিস, সেইখানেই আমাদের উপরে ওদের রান্নাঘরে উনি বাচ্চারা রান্না শিখছে, সেখানে উনি আমি শ্রী শ্রী ভজহরি মান্না গানটা করবেন। আমরা শুট করতে করতে একটা কাট করে মিউজিকটা বাদ দিয়ে এখন আপনি ওখান থেকে ধরবেন পরের ইয়ে থেকে, মিউজিকটা বাদ দিয়ে পরের টাচা। তো যতবারই আমরা বলছি লিপসিঙ্কের জন্য আমরা কাউন্ট উনি তো নট ইউজ টু লিপসিঙ্কিং। হ্যাঁ, তো উনি তখন আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, পরে সে নিজে ডিরেক্টর এখনো, রাজীব কুমার, ও বললো দাঁড়ান শুনুন আমি আপনাকে করিয়ে দিচ্ছি, আপনি পেছন ফিরুন। হ্যাঁ, বলছে পেছন। মান্না দেখুন আমি কাউন্ট দেবো 1 2 3, আপনি ঘুরে গাইবেন, ধরবেন। তো আমি আমি আর রানা দুজনে লজ্জা, না না, উনি বলছে না না এটাই করো, এটাই হবে। এবং উনি ওই ঘুরে ধরলেন। আমার এটা খুব ভালো মনে আছে, এই একটা মানে অভিজ্ঞতা যেটা আমার জীবনে মানে আমি মনে করি ওয়ান অফ মাই টপ মোস্ট অ্যাচিভমেন্টস। দূরদর্শন নিয়ে কথা বলতে গেলে একটা জিনিস আমার খুব মনে হয় যে ছুটির মতো আর একটা জিনিস কেন আসে না। আমরা মনে হয় লাস্ট জেনারেশন যারা ছোটবেলা ওটা পেয়েছি, আর গরমের ছুটি বা পুজোর ছুটির জন্য আমরা অপেক্ষা করে থাকতাম। কোথাও এরকম ছুটি নেই যেখানে বাচ্চারা নিজেদের যা করতে পারে। ওই এখন রিয়ালিটি শো বা এত প্রফেশনাল ইয়েতে যে ইনোসেন্সটা হারিয়ে গেছে। এটা আমরা ইটিভির জন্য, যখন ইটিভি প্রথম আরম্ভ হয়েছিল তখন কিন্তু অনেক চিলড্রেন্স প্রোগ্রাম, লক্ষ্মী ছানাটা ছিল বোধহয় আকাশে বোধহয়, আর ইটিভিতে ছিল আমি আর রানা করতাম 2টো কুইজ প্রোগ্রাম করতাম, একটা চেকমেট আর আরেকটা কি একটা করতাম, দেখবো আমি জগৎটাকে, যেটা ছিল ছোট ছোট ডকুমেন্টারিজ অন পুরো বেঙ্গলের বিভিন্ন আর্ট ক্রাফট ফ্রম আ চাইল্ডস পয়েন্ট অফ ভিউ। খুব মানে এনজয় করেছিলাম ওটা। এরম ধরনের জিনিস এখন আর বোধহয় হয় না। কেন হয় না কে জানে, কেউ করে না, হয়তো কোনো স্পন্সর নেই, হয়তো কোনো প্রডিউসার নেই, হয়তো কোনো চ্যানেল অ্যাকসেপ্ট, একমাত্র দূরদর্শনেই হলে হতে পারে। কিন্তু দেখো যে কোনো জিনিসেরই মার্কেট ভ্যালিউ তো একটা আছে, এখন তো পুরোটাই মার্কেট ভ্যালিউ ড্রিভেন, কিন্তু হতে পারে, হলে ভালো।
ইট উড বি ভেরি নাইস ইফ চিলড্রেন কুড শোকেস Yes. ওদের নিজেদের এবং এখন যেটা নিজেদের হয় যে মতো করে নিজেদের নিজেদের মতো মতো করে করে, মানে কোনো ওদের উপর গাইডলাইন সেট করে দেওয়ার তো আমরা কেউ নই। একদমই ওরা যদি নিজেরা নাচ গান কবিতা আবৃত্তি, এখন আমরা না এত সবকিছু ছোটবেলা থেকেই এই শিখতে হবে। আবৃত্তি মানে স্কুলে যাবে, 4 বছর বয়স থেকেই সে স্কুলে যাচ্ছে। হ্যাঁ, গান বাজনার ক্ষেত্রে কিছুটা বেসিক চর্চা ওই বয়স থেকেই করতে হয়। আচ্ছা, তুমি খেয়ে নাও। আচ্ছা না, হ্যাঁ। হ্যাঁ, তো আমি সত্যি সত্যি গান শিখেছিলাম, মানে তখন ভাবতাম মা শ্রাদ্ধের গানগুলোকে দিয়ে গাইতে হবে, তো এই জন্য, কারণ আমাদের তো বিয়ে শ্রাদ্ধ সবেতে গান হয় না। আমি আজও যখন সৌমেন্দু রায়ও মারা গেলেন, তখন আমরা যখন ইয়েতে গেলাম শ্মশানে, হ্যাঁ, তো যখন তোলা হচ্ছে তখন ওটা না অনেক ভিতর থেকে বেরিয়ে আসে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণ। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারি, নিষেদিন কাঁদি তাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় আকাশ, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়, যত দূরে আমি এই গানটা হবেই, আগুনের পরশমণি হবে এরকম। তো আমি সুবিনয় রায়ের ছাত্রী ছিলাম। আমি তখন ক্লাস ওই 4-5 পড়ি। আমার বাবাদের অফিসে একটা সেন্টিনারি, এটা ক্যালকাটা পোর্ট ট্রাস্টের সেন্টিনারি ইয়ার, তো সেখানে আমি রোজ যেতাম রিহার্সালে। আমি একটা কোথাও সখীর পাঠ করেছিলাম বা পূজারিনীর পাঠ করেছিলাম, যে এরকম নমস্কার করে যেতে হবে, গান বাজছে, ওই ওই একটুখানি নাচ, সেটার জন্য কিন্তু রিহার্সালে রোজ আসতে হতো। রিহার্সালে এসে আমি শুনতাম একই গান রোজ হচ্ছে। আমার এখনো মনে আছে যে গানটি আমার ভীষণ প্রিয় ছিল, সেটা হচ্ছে দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, কারণ ওটার মধ্যে একটা এসেন্স অফ উদ্দামতা আছে। তো যখন আমি ওই গানটা এত ভালো তুলেছিলাম, যে মেয়েটি গাইতো, মানে ওকে ওর গান ভীষণ ভালো গাইতো, তো আমি ঠিক ওর গায়কি ওর ইয়েতে, কারণ বাচ্চা বয়সে তো মানুষ মিমিকটা খুব ভালো করেছি। এবার আমরা গান শিখতে যাব সুবিনয় রায়ের ওখানে, আমাদের দুজনেরই পরীক্ষা হচ্ছে। আমার দিদিরও মানে আমার দিদি আমার থেকে 7 বছরের বড়, ও গাইলো, ক্লাসিক্যাল একটা বেস ছিল ভালো। আমাকে বললো তুমি একটা গান গাও। আমি দুই হাতে কালের মন্দিরা গাইলাম, মানে ফ্ললেসলি গাইলাম, কারণ ওটা আমি গত 6 মাস ধরে রোজ শুনেছি, রোজ গেয়েছি। সুতরাং আমি বললেন বাবা এইটুকু মেয়ে কি সুন্দর তুলেছে, এটা জানেন না তো এতদিন ধরে। আমি গেছি এবং যাবার পর গান শিখছি, এবং প্রথম গান আমাদের উনি শিখিয়েছিলেন আঁখি জল মুছাইলে জননী। হ্যাঁ, আর আমি ক্লাস 4 আর 5 আঁখি জল, আমি তখন গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ ভাবছি শেখাবেন, তা নয়, আঁখি জল। তারপরে যে গানটা শিখিয়েছিলেন রাঙা পথের ভাঙা ধুলোয় পড়েছে কার পায়ের চিহ্ন, এইটা কিন্তু এটা এগুলো শিখতে শিখতে তারপরে নিদ্রাহারা রাতের গান, এগুলো সব ঠিক ছিল। লিখনও তোমার ধুলায় হয়েছে ধুলি, হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি উষারও সোনারও বিন্দু, হ্যাঁ, এবার যদি তারে নাই চিনি গো, তুমি উষারও সোনারও বিন্দু। আমার ভীষণ গানটা পছন্দ ছিল, কিন্তু ওটার মধ্যে একটু ডিফিকাল্ট ছিল। তো আমরা শনিবার করে গানের ক্লাসে যেতাম, তুলে দেওয়া হতো, বাড়ি এসে প্র্যাকটিস, এবং ওই শনিবার থেকে পরের সময় দিদি প্র্যাকটিস করছে তখন আমি করে নিতাম, গানটা তুলতে পারতাম, কারণ আমি ওই ক্লাসে তোলার মতন আমার ক্ষমতা তখন ছিল না। তো আমি দিদির সঙ্গে এই পার্টিকুলার উইকে আমার মনে আছে, আমার স্কুলে কিছু একটা ছিল, ওই নাটক যেরকম ছোটবেলায় কনসার্ট হয়,
তার ফলে আমি প্র্যাকটিস করতে পারিনি। তো আমি গেছি, শনিবার গেছি, উনি বলছেন গানটা তুলে এনেছো সবাই, তুলেছো দেখি। হ্যাঁ, সবাই একসঙ্গে গাইতে হবে। এবার গাইবো কি, আমি তো আমার মানে সত্যি তোলা হয়নি। তো আমি কোনো রকমে পেছনে বসে এরকম করে, উনি বলেন এই পেছনে কেন, একটু এসো দেখি, মুখ দেখবো। মুখ দেখছে, গানটা সবাই গাইছে, আমি শুধু লিপ দিচ্ছি, বুঝতে পেরেছো? তো আমার পাশে যে, সে দুবার তিনবার হয়তো ভুল করেছে, উনি আমার দিকে তাকিয়ে এরম করে, কারণ উনি জানেন যে আমি সবচেয়ে ছোট উইকেস্ট, আমাকে এরম তাকিয়েছে, আমি চোখ বন্ধ করে আবার চোখ নামিয়ে নিয়ে আবার লিপ দিয়ে যাচ্ছি। উনি বুঝতে পারছেন না যে আমি লিপ দিচ্ছি, কারণ বেশ 8-9 জন। তো উনি হঠাৎ আমাকে বললেন, এই তুমি বারবার ভুল করছো ওই জায়গাটা, আমি শুনলাম। আমি বললাম, না আমি তো শুধু লিপ দিচ্ছিলাম। এত রেগে গেলেন উনি। সেটা কি? আমি বললাম, না আসলে যেরম ভাবে তখন আমি জানতাম, মানে ছোটবেলা থেকেই আমরা কিন্তু একটু পাকা ছিলাম, আমরা জানতাম যে সিনেমায় যে গানগুলো হয়, কিশোর কুমার গায় রাজেশ খান্নার মুখে ওটা বেরোয়, বা শশী কাপুর বা রাজ কাপুর। আমি মেরা নাম জোকার দেখেছিলাম, একদিন বেচায়ে মাটিকে মোল, আমিও ওটার সঙ্গে লিপসিং করে আমরা চেষ্টা করতাম গাইতে। বললেন হ্যাঁ সেটা আবার কি? আমি বললাম, ওই যে হয় না গলার আওয়াজ না বার করে শুধু ঠোঁট নাড়ানো, আমি সেটা করছি। উনি ভীষণ রেগে গেলেন। আমার মাকে বললেন, এরকম একটা মেয়ে আমি ভাবতেই পারি না। আমার মা আবার ভীষণ ওনার ভক্ত ছিল। হ্যাঁ, তো মা খুব আমাকে বললো, এটা তুমি কি করলে? আমার মা, আমি শিখে যাইনি, আর উনি বা আমাকে কেন, উনি তো ভুল করছে, আমার পাশের জন ভুল করছে, উনি আমায় বললেন কেন? তাই জন্য তো আমি সত্যি কথাটা বলে দিলাম, আর তুমি তো বলেছো সত্যি বলতে। কিন্তু তারপরে আমি অনেক দিন ওনার কাছে গান শিখেছি, এবং আমার আন্ডারস্ট্যান্ডিং অফ মিউজিক অনেকটাই সুবিনয়দার এবং ওনার যেটা ছিল, যেটা আমার নেই, আমার একটু প্রবলেম হচ্ছে যে আমি একটু তালে খাটো, মানে আমার রিদম সেন্সটা একটু কম। তো সেই জন্য মানে আমাকে সেই হাত নেড়ে নেড়ে গাইতে হয়, আর স্কেলটা নিয়ে একটা সমস্যা হয়। তো আমার মনে আছে, আমরা একবার একটা ফেস্টিভ্যালে আমি গান গাইতে গেছি, আগেরটাতে আমি জিতেওছি, কিন্তু এইবারে না, যারা মিউজিক করছে তারা স্কেলটা একটা চড়িয়ে দিয়েছে। একটা স্কেল যদি চড়িয়ে দেয়, তার পক্ষে গাওয়াটা খুব ডিফিকাল্ট। তো আমি অত করতাম না, আমি মোর ইনস্টিংটিভ সিঙ্গার ছিলাম। গাইতে গিয়ে তো আমার মানে কষ্ট হয়ে শেষের দিকে পুরো হল আমার সঙ্গে গাইছে, কারণ আমার কষ্ট হচ্ছে, লোকে বুঝতে পারছে। কিন্তু তারপরে আমার ভাইয়ের যে বন্ধুরা গিয়েছিল, কি করলি ঝুমু, ওরা আমাকে ঝুমু বলেই ডাকতো, কি করলি, আমরা তার আগে তোর নামে কত বলেছি, তুই কি ভালো গান গাস, তা তুই ধেড়িয়ে এলি। আমি কি হয়েছে, ধেড়িয়ে এসছে, এবারে পরের বার ঠিক করবো, ঠিক গানটা করবো, এবং স্কেলটা আমি ওদের মাঝপথে গিয়ে স্কেলটা চেঞ্জ করায় আমি ঠিকঠাক গিয়েছিলাম, কিন্তু আর প্রাইজ পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। সেটা একটা ছিল। তো গান জিনিসটা না, মানে ইউ ডোন্ট হ্যাভ টু, আমি সবাইকে বলি যারা গান শেখে, যারা নাচ শেখে, যে সবসময় যে তুমি প্রফেশনাল হবে, তুমি যে গানটাকেই প্রফেশন করবে তার কোনো মানে নেই। গান শেখাটা হচ্ছে নিজের আনন্দে, গান শেখাটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড মিউজিক। এখন তো যারা গান শিখতে আসে অধিকাংশ, প্রথম কথা হচ্ছে যে আমি এই সদ্য আমার একটা গানের স্কুল মতো খোলার চেষ্টা করেছি, যেটাকে আমি নাম দিয়েছি হিদায়ত, হিতোপদেশ, যেখানে আমি একদমই মানে গান শেখাচ্ছি না, আমি প্রথমে শেখানো শুরু করছি কি করে শুনতে হয়, সেখান দিয়ে শুরু করছি। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যারা গান শিখতে আসে, তাদের মধ্যে 99.9999% লোকের গান শিখতে আসার ইচ্ছাটা হচ্ছে আমরা কিভাবে রিয়েলিটি শোতে যাব, এই নোশন, এই জন্য ছুটিটা দরকার। হ্যাঁ, আমার যেরকম নাতি, সে মিউজিক ক্লাসে যায়, হ্যাঁ, সে ওখানে মানে অ্যাকচুয়ালি ও তো একা মানুষ হচ্ছে, মিউজিক ক্লাসে যাওয়া মানে আরো 5টা বাচ্চার সঙ্গে ওর দেখা হচ্ছে, স্কুল মানে, আর ও লেগো ক্লাসে গেল, ও যাতে আরো সবসময় বাবা মা। আর কলকাতায় লেগো ক্লাস আছে? আচ্ছা, কোথায়? এই আমি তোমাকে জেনে দেবো, আমাকে জেনে দিও তো, আমি ধ্যানকে এক্ষুনি পাঠিয়ে দেবো। লেগো ক্লাস ইজ ভেরি, ইটস ফুল অফ ফান। ইয়েস, লেগো ক্লাস, আমিও পাগলের মতো আমি লেগো স্টোরে গিয়ে তাকিয়ে থাকি। না, ও ভীষণ ভালো এখন লেগো লেগো ইজ সো ইন্টারেস্টিং, মানে কত জিনিসপত্র। ঠিক আছে, আমি বলে দেবো। ওরা খুব, আমার ছেলের বউ খুব এই সবগুলোর খবর রাখে। একটা বোধহয় ট্রায়াঙ্গুলার পার্কের কাছে আছে,
কাছাকাছি আছে বাহ বাহ অনেকগুলো বাহ, লেগো ভেরি ক্লাস। নাইস। দেখো তোমার সাথে আমি যদি আড্ডা মারতে কন্টিনিউ করি, we can শেষ talk হবে for না। ages and long, we can talk so much. হ্যাঁ। But We তোমার have সাথে তোমার we'll সাথে do it another day also. yeah, I wish, I so want হ্যাঁ। that to happen. I'm looking forward to working with you later on if anything is happening. আমাদের সবার এই যে যত ছোট ছোট বাচ্চাগুলো আছে সবার জন্য if you have to say something, please let them know. I have to just say one thing, যেটা হচ্ছে enjoy life, enjoy the moment, enjoy the struggles, enjoy the regrets, enjoy it, do not keep it নিজের মধ্যে। কারণ আমি সেটা করিনি। আমি অনেক জায়গায় আমার এখনো মনে আছে যে যখন আমি হেরেছি, হেরেছি, ওই হারের মধ্যে সত্যি বলছি জীবন দিয়ে আমি দেখেছি তার পরের কম্পিটিশনে কিন্তু আমি জিতেওছি। আমার মনে আছে কলেজে একটা ডিবেটে গিয়েছিলাম আইআইটি খড়গপুরে, এবং সেটাতে মানে ধরো 25টা কলেজ, তার মানে আর আমাদের ছিল 23rd, আর তার আগে বেশিরভাগ কলেজই পুরুষদের কলেজ। তো আমি লোরেটোতে পড়তাম, আমি যখন স্টেজে উঠলাম তার আগে 13টা ছেলে কথা বলেছে। হ্যাঁ, তো মেয়ে উঠেছে বলেই আমাদের তখনকার দিনে সেই সবাই মিলে উ করে এমন চিৎকার করতে আরম্ভ করলো, আমি কি বলবো, প্রায় 3 মিনিট আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। হ্যাঁ, তারপরে আমাকে জাজেরা বললেন বলতে আরম্ভ করো, আমি বলতে আরম্ভ করলাম, এবং আমাকে ভীষণভাবে বম্বার্ড করা হলো উইথ কি বলে কাগজ, সবাই বলছে বন্ধ করো, গল্প করো, এইসব। আমি তার মধ্যে 5 মিনিট কি যে বললাম আমি জানি না। বলার পর আমি বললাম এনি কোয়েশ্চেন, সবাই হাসছে, নো কোয়েশ্চেন্স, কারণ কেউ শোনেনি কিছু, এত চিৎকার হয়েছে। হয়ে গেল, আমি চলে গেলাম, আমি খুব কাঁদতে কাঁদতে চলে গেলাম যে এই কি হবে, আমি এত ভালো ডিবেটটার জন্য এত ভালো পয়েন্টস, কেউ শুনতেই পেলো না, জাজেরাও শুনতে পেলো না। এরপর যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে আমি যাবই না, কিন্তু তাও আমার কলেজের যিনি প্রফেসর আমাদের সঙ্গে গিয়েছে, ও বলছে নো, উই মাস্ট অল গো, এটা কখনো হতে পারে এটা না। কোথায় হচ্ছে, কোন এটা কলেজে আইআইটি হচ্ছে? খড়গপুর। হ্যাঁ, হ্যাঁ। তো আইআইটিতে বসে আছি, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে যখন আমি, আর ডিবেটটা তো আমি শুনছি, করতে করতে হঠাৎ বলা হলো and a special award to a speaker who can speak her heart out even if nobody's listening to it goes to Sudeshna Roy. তো এইটাতে না সবাই আমাকে বললো এটা কি, বললো এটা হচ্ছে ওরা বলেছে যে একজনের যে এই যে কারেজ, এত লোক যে চিৎকার। এবার আমি বুঝেছি যে এই যে এখন টিভিতে যে ডিবেট হয় বা পার্লামেন্টে যেগুলো হয়, ওই যে চিৎকার করে করে যারা বলে তারা নিশ্চয়ই আমি সেরকমই নিশ্চয়ই বলেছি। তো তখন ওটা একেবারে ভাবতে পারিনি, আমি ওটার জন্য একটা প্রাইজ পেয়েছিলাম। এবার তার 1 বছর পরে এবার তো ভীষণ কনফিডেন্ট, নেক্সট ইয়ারে আমরা নাটক করতে গেছি আইআইটি খড়গপুরে। আর আমরা কি নাটক করব, अगेन আমরা লোরেটো কলেজে গিয়ে জন রেনের মেডস করছি। মেডসটা ইজ অ্যাবাউট সেক্সুয়ালিটি, অ্যাবাউট কনফিউশন। তো মেডস নিয়ে, তো আমার বাবা আমাকে জিজ্ঞেস, তুমি কি রোল করছো ঝুমু? আই সেড আমি একজন লেসবিয়ানের রোল করছি। মানে আমার বাবা খুব খেতে ভালোবাসতেন, মুখে নিয়ে তাকালেন, করলেন, খেতে লাগলেন, কিছু বলেনি। তারপরে ওটাতে আমরা গেছি। জন রেনে in IIT is difficult. আমরা ওএটিতে করছি, অভিনয় করতে করতে হঠাৎ আমার হঠাৎ কি মনে হলো, দেখলাম সবাই চিৎকার করছে, চিৎকার করার মতো কোনো জায়গা নয়, হাততালি দিচ্ছে, করছে। তারপরেই আমার পাটাকে ধরেছে, আমি তাকিয়ে দেখি একটা ছেলে, মানে বেশ হাই ছিল, সে কোনো রকমে পাশ দিয়ে উঠেছে ওই ওএটি দিয়ে স্টেজে উঠে আমার পাটা জড়িয়ে ধরে বলছে, ক্ষমা দে মা, ক্ষমা দে, আর পারছি না, অসহ্য। আমি পাটা তুলে গিয়ে ডায়লগ বলতে আরম্ভ করলাম। এটা তখনও সবাই, এবার ওটাতেও আমরা সেকেন্ড বেস্ট প্লে পেয়েছিলাম। তো এগুলো ইটস পার্ট অফ লাইফ। সুতরাং ডিমকেও ছুঁড়লে সেই ডিমটা গায়ে লাগলেও তুমি জিততে পারো। Thank you so much. ওয়েলকাম। Thank you so much. থ্যাংক ইউ।